আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা সবাইকে। প্রথমেই আপনাদের কাছে মাপ চেয়ে নিচ্ছি, কারণ আমাদের টেকনিক্যাল প্রবলেমের কারণে যথাসময়ে শুরু হতে পারেনি, কিছুটা সময় লেগেছে। সেই জন্য আপনারা আমাদেরকে ক্ষমা করে দিবেন। আবার আপনাদেরকে আমন্ত্রণ জানিয়ে আমি শুরু করছি মারুফুল আবেদ। আজ ম্যাপ অফ জাস্টিস আয়োজিত গণ উপদ্রব জনজীবন জটিলতা বিষয়ক আলোচনায়। এখানে ম্যাপ অফ জাস্টিস বলতে আমরা যা বোঝাচ্ছি সেটা হচ্ছে একটি গবেষণা ভিত্তিক সংগঠন, যার উদ্দেশ্য হলো সমাজে আইনি সচেতনতা তৈরি করে আমাদের ন্যায় বিচার প্রতিষ্ঠা করা এবং মানবিক মর্যাদার উন্নয়নে কাজ করা। গণ উৎপাত বা গণ উপদ্রব শব্দগুলো অনেক কঠিন মনে হলেও আপনাদের কাছে, বা অপ্রচলিত মনে হলেও কারো কাছে নতুন মনে হতে পারে, কিন্তু এটা একটা স্বীকৃত অপরাধ। কিন্তু আমরা শব্দগুলোর প্রয়োগ তেমন একটা দেখতে পাই না আমাদের সমাজে, কিন্তু এর যে অপরাধটা সেটা আমরা কম বেশি সবাই দেখেছি। আমরা কখনো কখনো এর দ্বারা আক্রান্ত হয়েছি, আবার কেউ কেউ হয়তো আচরণগত ত্রুটি অথবা সামান্য অবহেলার মাধ্যমে আমরা এই ধরনের অপরাধ করেও ফেলেছি, যেটা হয়তো আমরা কখনো খেয়াল করি না যেটা একটা অপরাধ। আমি যেমনটা বলছিলাম, এটা অত্যন্ত বহুল সংগঠিত একটা অপরাধ, কিন্তু উপেক্ষিত আমাদের সমাজে। এটা গঠিত হচ্ছে শব্দ দূষণ, বায়ু দূষণ, যত্রতত্র ময়লা ফেলা, তারপর জমিকে ভাগাড় হিসেবে ব্যবহার করা, হ্যাঁ, ইত্যাদি, যেগুলা আমাদের জনজীবনে জটিলতা তৈরি করে। তো এখন বিষয় হচ্ছে যে আমরা এই ধরনের অপরাধগুলো দেখি নাই যদি বলি, তাহলে পরে আমরা কথাটা সঠিক বলবো না, কারণ আমরা সবাই এটার সাথে পরিচিত। আমাদের গ্রামে শহরে বলেন বা মেট্রোপলিটন এরিয়াতে বলেন, সব জায়গায় এই ধরনের অপরাধ কিন্তু উপস্থিত আছে। তো এখন প্রশ্ন হচ্ছে যে আমরা যখন একটা ময়লা আমার জায়গায় আমি যদি এটা থ্রো করি, সেটা কি অপরাধ হচ্ছে কারো বিরুদ্ধে? বা আমি আমার জায়গা থেকে যদি অনেক সাউন্ড দিয়ে গান শুনি, সেটা হচ্ছে আমার বাসার ছাদে আমি করছি, যেটা সত্ত্বাধিকার সম্পত্তিটা আমার, কিন্তু শব্দটা অনেক দূর পর্যন্ত যাচ্ছে, এটা কি আমি কারোর বিরুদ্ধে অপরাধ করছি? এই এই বিষয়গুলা কি আসলে গণ উৎপাত বা গণ উপদ্রবের অন্তর্ভুক্ত, কিন্তু হয়তো আমরা সেটাকে অপরাধ হিসেবে চোখে দেখছি না, বা এটা নিয়ে আমরা খুব একটা প্রসিডিং এ যাচ্ছি না, আদালতের আশ্রয় তেমন একটা নিচ্ছি না। নিলে পরে তাহলে কিন্তু সমাজে এই অপরাধটা ১৫০ বছরের পুরানো আইন দ্বারা স্বীকৃত হলেও আজ এতদিন পর্যন্ত কেন নির্মূল হলো না? এই বিষয়গুলো সম্পর্কে আমরা আরো বিস্তারিতভাবে জানবার জন্য আজকে আমাদের সাথে কিছু বিশেষ অতিথিকে ডেকেছি। ইতিমধ্যে আমার সাথে যারা জয়েন করেছেন, যেখান থেকে জয়েন করেছেন, আপনাদের সবাইকে বলবো আমাদের এই প্রোগ্রামটা শেয়ার করে জনসচেতনতা তৈরি করবার জন্য সাহায্য করতে। কারণ আপনি আমি যখন মানুষকে জানাবো অপরাধ কি এবং অপরাধ থেকে বেরিয়ে আসার জন্য যদি আমরা সুযোগ দেখিয়ে দিই, তাহলে একটা সুন্দর সুষ্ঠু সমাজে আমরা হয়তো এগোতে পারবো ইনশাআল্লাহ। তো আমাদের যে বিশেষ অতিথিরা আছেন, তাদের সাথে আপনাদেরকে একটু পরিচয় করিয়ে দিই। আজ আমাদের আলোচনা সভায় প্রথমেই পরিচয় করিয়ে দিতে চাই, আমাদের সাথে আছেন বিজ্ঞ আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সৈয়দা রিজওয়ানা হাসান ম্যাডামের সাথে, একই সাথে নির্বাহী পরিচালক বাংলাদেশ এনভায়রনমেন্টাল লয়ার অ্যাসোসিয়েশনের। উনি কিন্তু আন্তর্জাতিকভাবে খ্যাতি সম্পন্ন এবং স্বীকৃতিপ্রাপ্ত আমাদের পরিবেশ আইন বিষয়ক গবেষক। আমরা যারা এখানে উপস্থিত আইনের ছাত্র, শিক্ষক, গবেষক বা গবেষণা সহকারী সহ আইন সমাজের যত মানুষ উপস্থিত আছি, তাদের কাছে নতুন করে সৈয়দা রিজওয়ানা হাসান ম্যাডামকে পরিচয় করাই দেওয়ার কিছু নেই। তার সাথে আমাদের সাথে আরো আছেন আমাদের শ্রদ্ধাভাজন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর শারওয়াত শামীম ম্যাডাম, ঢাকা বিশ্ববিদ্যালয়, বর্তমানে ডক্টরাল ক্যান্ডিডেট এট সোয়াস ইউনিভার্সিটি, ইউনাইটেড কিংডম। এবং সর্বোপরি আমাদের সাথে আছেন কাজী তিউনি জিন্নাত ম্যাডাম। তিনি বর্তমানে পিএইচডি স্টুডেন্ট criminology at the Temple University, United States, and she was also faculty member of Department of Criminology at Dhaka University. তো আর কথা না বাড়িয়ে আমরা আজ প্রথমেই আমরা গেস্টদের কাছে চলে যাব। প্রথমে আমরা যেতে যাচ্ছি শারওয়াত শারমিন ম্যাডামের কাছে। ম্যাডামের কাছে জানতে চাইবো যে ম্যাডাম, আপনি জানেন কিছুদিন পরেই আমাদের এখানে একটা বড় ইবাদতের বিষয় আছে, কুরবানির বিষয় আছে। কুরবানির পর যেটা হয়, বর্জ্য
ব্যবস্থাপনা বা অন্যান্য ক্ষেত্রে আমাদের সমাজে অনেক একটা গণ উপদ্রবের সৃষ্টি কিন্তু আমরা সবাই দেখেছি। তো এটা অবহেলার কারণে হোক বা ইচ্ছা করে হোক, এই বিষয়ে আপনার কাছে এই জিনিসটা জানতে চাইবো যে গণ উপদ্রব এবং অবহেলার মধ্যে আসলে রিলেশনটা কি, এবং এটার কি একটা আরেকটা থেকে ডিস্টিংক্ট কিছু নাকি কি বিষয়টা, এটা যদি আপনি আমাদেরকে একটু জানাতেন। থ্যাংক ইউ মারুফ। গণ উপদ্রব এবং অবহেলা, যেটা আমরা ইংরেজিতে যদি বলি হয়তো বা অনেকের বুঝতে সুবিধা হবে, যে আমরা বলছি উপদ্রবটা নুইসেন্স। অনেক সময় কিছু কিছু শব্দটা আমরা হয়তো বা প্রচলিত ভাবে ইংরেজিটা অনেক বেশি ব্যবহার করার কারণে বেশি প্রচলিত থেকে মানে পরিচিত হয়ে থাকে আমাদের কাছে। নুইসেন্সের কথা বলছেন, আবার একই সাথে আমরা বলছি যে অবহেলা বা নেগলিজেন্স। তো দুটোর মধ্যে আসলে সম্পর্কও আছে, আবার দুটো আলাদা আলাদা অপরাধ, সেটাও সত্য। হ্যাঁ, এখন উপদ্রব বা নুইসেন্স আমরা কিন্তু জেনে হোক না জেনে হোক, আপনি যেমনটা বলছিলেন এটা সম্পর্কে ব্যাকগ্রাউন্ড বলতে, যে এটা কিন্তু আমরা করে আসছি, যে আমরা বুঝি না জানি না, সেটা খুবই ঠিক আছে। কিন্তু আমরা আসলে অনেকে জানিই না, যে আসলে চর্চা নেই বলেই জানি না যে আইনের ভেতরেই এত পুরনো যে দণ্ডবিধি আমাদের আছে, সেখানে কিন্তু পাবলিক নিউসেন্সকে রেকগনাইজ করা হয়েছে, হ্যাঁ, একটা অপরাধ হিসেবে রেকগনাইজ করা হয়েছে, এবং সেখানে এটা একটা শাস্তিযোগ্য অপরাধ হিসেবেই চিহ্নিত হয়েছে। এখন একটা আইন তো আসলে অনেক আছে, মানে শত শত আইন আছে, কিন্তু আসলে কতগুলো আইনের প্রয়োগ হচ্ছে, প্রপারলি হচ্ছে কিনা, সেটা একটা বড় বিবেচনার বিষয়। আমরা দেখা যায় যে এটা যে আসলে নুইসেন্স, আমরা যে এটাকে বলছি যে একটা উপদ্রব, এটার কিন্তু ফিজিক্যাল এলিমেন্টের পাশাপাশি আপনি যখন সংগঠন করছেন তখন তো কিছু ফিজিক্যাল এলিমেন্ট, তাই না, যে আপনি সরাসরি কার্যটা ঘটাচ্ছেন। তো কিছু কিন্তু মেন্টাল এলিমেন্ট আছে, যেটা কিন্তু আমরা কিন্তু এইটাই আমরা মানে আমাদের চিন্তার প্রসেসের ভেতরে বা আমাদের কালচারের ভেতরে আমরা কিন্তু এটা চর্চা করিনি জন্যই আমরা বুঝতে পারি না যে আদৌ আমি আমার একটা পার্টিকুলার একটা কাজ, এটা নুইসেন্স হচ্ছে কি হচ্ছে না। তো এই যে আমাদের এক ধরনের অজ্ঞতা, অথবা বলা যেতে পারে যে সোসাইটির ভেতরে, আমাদের সংস্কৃতির ভেতরে, আমাদের জীবনযাপনের ভেতরে এই সচেতনতাটা চর্চার অভাবে কিন্তু এই নুইসেন্সটা আমরা প্রতিনিয়তই হয়তো আমরা তৈরি করে যাচ্ছি। এমনকি এই নুইসেন্সটা হতে পারে, আপনি তো অনেক বড় একটা এক্সাম্পল দিলেন, যে কোরবানির ঈদের পরবর্তী সময়ে যেখানে পশু কোরবানি হচ্ছে, পশু জবাই করা হচ্ছে, তো সেখানে পশুর বর্জ্য অপসারণের সংক্রান্ত একটা ব্যাপার চলে আসে। কিন্তু এটা কিন্তু আসলে শুরু হচ্ছে কিন্তু আরো আগে, আপনি যদি চিন্তা করেন যে শুরু হচ্ছে কিন্তু আপনার পশুটা যখন থেকে আপনি নিয়ে আসছেন, বা তারও আগে পশুর হাট যখন থেকে বসছে, তখন থেকে কিন্তু আসলে নানান ভাবে পরিবেশগত তো বটেই, এমনকি জনজীবনের এবং স্বাস্থ্যগত নানান রকমের হুমকির আসলে সম্মুখীন আমরা হচ্ছি, যেটা হয়তো বা ধর্মীয় কারণে হোক, অথবা ওই যে বলছি আমাদের চর্চা না করার অভ্যেসের কারণে হোক, আমরা এটা একরকমের মেনে নিয়েছি, বা এটাকে আসলে অপরাধ বলে ভাবি না। মানে আমাদের পারসেপশনের ভেতরে এই ঘটনাগুলো অপরাধ বলে আসলে পরিচিত নয়, কিন্তু আইনের ভাষায় দেখতে গেলে এগুলো অপরাধ। আচ্ছা, নেগলিজেন্স, আপনি আমার কাছে যেটা স্পেসিফিক কোয়েশ্চেনটা করেছেন যে নেগলিজেন্স আর নুইসেন্স এক কিনা। তো নেগলিজেন্সের আসলে নেগলিজেন্স একটা অনেক বড় একটা ধারণা। তো নুইসেন্সকে বলা যেতে পারে যে নেগলিজেন্সের কারণে আসলে নুইসেন্স হতে পারে। হ্যাঁ, নেগলিজেন্সের কারণে নেগলিজেন্সটা হতে পারে আপনার অজানার, আপনি আপনার অজ্ঞাতে কোনো কিছু একটা করছেন, অবহেলাজনিত কারণে আপনি হয়তো কারো ক্ষতি করছেন। এটা নানান রকম হতে পারে, কেবলমাত্র একটা উপদ্রব আকারে না থেকে আপনি আরো অনেক বড় দুর্ঘটনা ঘটাতে পারেন, বা অন্য কোনো ব্যক্তির ক্ষতি করতে পারেন, সম্পদের ক্ষতি করতে পারেন। তো সেই হিসেবে নেগলিজেন্সের সাথে কিন্তু অনেকগুলো আইনের ভাষায় অনেকগুলো শব্দ আরো প্রাসঙ্গিক ভাবে জড়িত, যেমন ডিউটি অফ কেয়ার। হ্যাঁ, তো ডিউটি অফ কেয়ার বা আমার যে একটা কি বলে ভাবার, যত্নবান হওয়ার, আমি যে কাজটা করছি সেটা যে আরো যত্নর সাথে সতর্কতার সহিত করার যে একটা বিষয় ছিল, সেটা আমি পালন করেছি কিনা, এই বিষয়গুলো কিন্তু নেগলিজেন্সের মধ্যে চলে আসে। আর নুইসেন্সের ভেতরে হতে পারে আপনার একটা কাজ, হয়তোবা একটা কাজ যেটা চলমান আছে, একটা ফ্যাক্টরি ধরেন যে এটা একটা এনভায়রনমেন্টালি সমস্ত সার্টিফিকেট নিয়ে, সমস্ত প্রপার দেশের আইন কানুন সব মেনে 10 বছর আগে একটা ফ্যাক্টরি এস্টাবলিশড হয়েছে। হ্যাঁ, কিন্তু 10 বছর আগে সে এনভায়রনমেন্টাল ক্লিয়ারেন্স সার্টিফিকেট পেয়েছে, হয়তো বা টাইম টু টাইম সেটা রিনিউ করছে, কিন্তু তার যে যন্ত্রপাতি পুরনো হচ্ছে, সেখান থেকে নানান রকমের বর্জ্য নিঃসরিত হচ্ছে।
তো সেখান থেকে সেটা কি একই অবস্থায় আছে 10 বছরের আগে? 10 বছরের আগে হয়তো ডিউ কেয়ার চর্চা করা হয়েছে, বা 10 বছর আগে যেটাকে আমরা নুইসেন্স বলিনি, 10 বছর পরে হয়তো বা আমরা দেখছি যে সেখান থেকে বর্জ্য ব্যবস্থাপনাটা প্রপারলি নাই। তাহলে নেগলিজেন্সের সাথে তখন আপনার উপদ্রবটা তৈরি করছে। সেই বর্জ্যটা কোথায় নিঃসরিত হচ্ছে? ফ্যাক্টরিটা কোথায় অবস্থিত? ফ্যাক্টরিটা আগে ছিল হয়তো লোকালিটি থেকে অনেক দূরে, 10 বছরে লোকালিটি সম্প্রসারিত হতে হতে দেখা গেছে ফ্যাক্টরির কাছাকাছি লোকালিটি চলে গেছে কিনা। তো এই যে বিষয়গুলো, এখানে তো মনিটরিং এর অনেক অনেক মানে মাল্টিপল এজেন্সি এটার নজরদারির সাথে জড়িত। তো সেখানে কে আসলে কতটা করছে, শুধু যে আপনি ব্যক্তির উপরে আমরা জানি না, আমাদের অজ্ঞানতার কারণে আমরা চর্চাটা করছি, সেটার থেকে কিন্তু কর্তৃপক্ষ কতটা নজর দিচ্ছে সেটাও একটা আলোচনার বিষয়। কর্তৃপক্ষ আদৌ, আইন তো আছে, কিন্তু আইন অমান্যের বা আইন ভঙ্গের জন্য আসলে যদি ব্যবস্থা নেওয়া না হয়, তাহলে অবশ্যই সেই আইনটার আমরা যথোপযুক্ত প্রয়োগ দেখতে পাই না। জি ম্যাডাম, আপনি যেভাবে বললেন যে ডিউ কেয়ার অ্যান্ড অ্যাটেনশনের অভাবে হয়তো আমরা নেগলিজেন্সের উৎপত্তি দেখতে পাই, গণউৎপাতের, আপনার কথা থেকে বুঝতে পারলাম। তো আবার বললেন যে আইনের ব্যাপারটা, আইনের হয়তো জনসচেতনতার অভাবে আমরা হয়তো আইনটা ভঙ্গ করছি বারবার পুরনো আইন থেকে। তো এই বিষয় নিয়ে একটা প্রশ্ন আপনার কাছে জানতে চাই যে বাংলাদেশে নুইসেন্স সম্পর্কিত যেসব আইনগুলা যেগুলো প্রচলিত আছে, সেটার লেখনা বা ওইটার প্রচলন সম্পর্কে যদি আমাদেরকে আরেকটু কিছু জানাতেন। যেহেতু নুইসেন্সটা অনেক ভাবে আপনি রিলেট করলেন আপনার আগের কনভারসেশন থেকে, যেটা আচ্ছা, হ্যাঁ, থ্যাংক ইউ। আমি যদি আপনার প্রশ্নটা সঠিকভাবে বুঝে থাকি, আসলে নুইসেন্স নিয়ে কথা বলতে গেলে যদি একদম শুরুতে বলতে হয়, আমাদের 1905 সালের একটা আইন আছে, স্মোক নুইসেন্স অ্যাক্ট। হ্যাঁ, 1905 সালের আইনটা। কিন্তু এই আইনে আপনি যদি আইনটার দিকে একবার তাকিয়ে দেখেন, তো এখানটাতে মূলত নানান রকম মানে ধোঁয়াজনিত বর্জ্য, মানে স্মোক রিলেটেড সমস্ত বিভিন্ন আপনার কলকারখানা থেকে হোক, অথবা একটা বড় জায়গা জুড়ে আছে স্মোক নিউসেন্স অ্যাক্টের ভেতরে মাদকদ্রব্য উৎপাদন, কোকেইনের কথা বলা আছে, তো সেখান থেকে, অথবা ব্রিক ফিল্ডের থেকে, সে ধরনের বিষয়গুলো আছে। তো যেখান থেকে ধোঁয়া নিঃসরিত হচ্ছে, সেখান থেকে একটা বলা হচ্ছে যে এটা একটা নুইসেন্স ক্রিয়েট করছে। তো এটা একটু খেয়াল রাখতে হবে। আমরা কিন্তু 1905 সালের কথা বলছি, তখনও কিন্তু এখানে আমরা এনভায়রনমেন্টাল কনসার্ন চিন্তা করে আমরা বলিনি। আমরা কিন্তু কেবলমাত্র আপনাদের আজকে প্রোগ্রামে যে এটা শিরোনাম, যে জন উপদ্রব, তো এটা যে জন উপদ্রব হতে পারে এনভায়রনমেন্টাল কনসার্নকে বাদ দিয়েই সেই 1905 সালেই এইরকম একটা আইন করা আছে। তো যেটার প্রয়োগ কিন্তু আমরা দেখতে পাই না, এবং এটা যে একেবারেই অবহেলিত ভাবে আছে, এটার একটা অন্যতম মানে আপনি যদি একটু দেখেন যে আইনটা সর্বশেষ অ্যামেন্ডমেন্ট হয়েছে 1973 সালে। 1973 সালে অ্যামেন্ডমেন্ট হওয়ার কারণটাও খুবই স্বাভাবিক। আমাদের যে স্বাধীনতার পরবর্তী সমস্ত মানে আগেকার আইনগুলোকে যে বাংলাদেশ তাদের নিজস্ব আইন বলে মেনে নিল, তো সেই প্রেক্ষিতে এটার অ্যামেন্ডমেন্টটা এসেছিল নামগুলো পরিবর্তনের জায়গা থেকে। বাট আপনি যদি এখনো সেটা শাস্তির দিকে তাকান, 25 টাকা থেকে শুরু করে সর্বোচ্চ 500 টাকা পর্যন্ত জরিমানার বিধান আছে এই আইনে। তো সেই 1905 সালের বাস্তবতায় এবং 2021 সালের আজকের বাস্তবতায় এই ফাইনটা আসলে কিছু না। তারপরে যদি আপনি যান আমাদের যেটা আমরা মানে এটা বহুল ইদানিং কালে আরো বেশি একটু আমরা একটু সচেতনতা দেখতে পাচ্ছি, যে আমাদের পেনাল কোডের যে একটা প্রভিশন আছে 268-তে, সিআরপিসি তেও আছে। হ্যাঁ, এই যে আমাদের এটা যে দণ্ডবিধির মধ্যেই যে বলেছে যে জন উপদ্রব একটা অপরাধ, তো এটাও কিন্তু সে অর্থে আমরা চর্চাটা দেখি না। 268-তে কিন্তু আমাদেরকে স্পেসিফিক্যালি বলে দিচ্ছে যে এই যে আপনি যে কোনো ধরনের বিশৃঙ্খল মানে জনজীবনের জন্য বিঘ্ন ঘটানোর যে কোনো কাজই আসলে নুইসেন্স হতে পারে, যেটা পাবলিক লাইফকে, পাবলিক হেলথকে, আপনার রেগুলার অ্যাক্টিভিটিস কে হ্যাম্পার করতে পারে, সেটা কিন্তু আমরা বলছি এটা নুইসেন্স। এবং সেখানে একটা 268 ধারায় একটা খুবই ইন্টারেস্টিং একটা প্রবেশ একটা কথা আছে লাস্টের লাইনে। তো সেখানে কিন্তু বলছে যে যদি এমন কোনো সিচুয়েশন হয়ে থাকে যে কমন নুইসেন্স, যে এটা সোসাইটিতে আসলে একজন একা একা একটা ব্যক্তি করছে না, বাট কমনলি চর্চিত হচ্ছে বলা যেতে পারে, যে কমনলি কাইন্ড অফ এটা যদি এমনও হয়ে যায় যে অনেকে মিলে চর্চা করছে, একটা কমন নুইসেন্স ক্রিয়েট করছি, সেটাও কিন্তু এক্সামশন পাচ্ছে না, সেটাকেও আমরা কিন্তু এই ধারাটা বলে দিচ্ছে যে এটাও একটা অপরাধ হিসেবে চিহ্নিত করা হচ্ছে। তো এটার জন্য তো শাস্তি আছেই, 6 মাস পর্যন্ত কারাদণ্ডের বিধান আছে, ফাইন করার বিধান আছে। এবং আরো একটা ইন্টারেস্টিং ব্যাপার এখানে যেটা আছে, এই আইনটা মানে দণ্ডবিধির মধ্যেই 290 ধারার দিকে যদি আপনি একটু তাকান, এখানে আরো কিছু গ্রাউন্ড বলা আছে। 268 থেকে শুরু হলো, তো সো আমাদের মোটামুটি চ্যাপ্টার 14 পেনাল কোডের যেটা, সেখানে মোটামুটি আমরা পাবলিক নিউসেন্স সম্পর্কে এবং সেই সাথে আরো কিছু পাবলিক হেলথ রিলেটেড কিছু অফেন্সের বর্ণনা পাই। তো সেখানে কিন্তু আপনার এই যে এখন বর্তমানে যে একটা প্যান্ডেমিক চলছে,
তো আপনি মাস্ক না পরে যে আপনি এটা জনগণের মধ্যে ছড়িয়ে দিচ্ছেন কিনা সেটাও কিন্তু এক ধরনের নুইসেন্স বলে চিহ্নিত করা হয়েছে। এছাড়াও আরো কিছু বিষয় আছে। তার সাথে যেটা বলতে চাচ্ছিলাম যে 290 ধারায় এসে একটা কথা বলেছে যে এই চ্যাপ্টারে মানে চ্যাপ্টার 14-এ বলা হয়নি এমন কোনো কিছু যদি আদালতের কাছে মানে দায়িত্ব পালনকারী ম্যাজিস্ট্রেটের কাছে যদি মনে হয়ে থাকে যে এটা আসলে জন উপদ্রব সৃষ্টি করছে, সেটাকেও আমলে নেওয়া যেতে পারে এবং সেই অনুযায়ী বিচার করা যেতে পারে, সেই অনুযায়ী সাজা দেওয়া যেতে পারে। তো এই জায়গাতে আইনের জায়গাতে কিন্তু লাইক 268 যে ডেফিনেশনটা আছে সেই ডেফিনেশনটাকে কিন্তু আমাদের একটা কথা বলা হয়ে থাকে যে আমাদের তো আলাদা করে কোনো আইন নাই, তো সেই জন্য চর্চা হচ্ছে না। বাট এক্সিস্টিং আইনের ভেতরে কি রেমেডি আছে সেটাকে আগে আমরা এক্সপ্লোর করছি কিনা এটাও একটা ভাবনার বিষয়। তো এখানে কিন্তু বলে দিচ্ছে যেটা কাভার হচ্ছে না সেটা কিন্তু আবার 290 দিয়ে কাভার করা যাবে। হ্যাঁ, এখানে একটা কথা চলে আসতে পারে যে আসলে যদি এরকম ওপেন রেখে দেওয়া হয় যে কোনো কিছুই, তাহলে কি ম্যাজিস্ট্রেট কি তার ক্ষমতার অপব্যবহার করবে কিনা, তো সেই চেক এন্ড ব্যালেন্সটা কিভাবে এনশিওর করা হবে। তো সেই জন্য আসলে আমরা বলে থাকি যে একটা গাইডলাইন থাকলে ভালো, স্পেসিফিক্যালি একটা ডেফিনেশনটা যেন অ্যাপ্রোপ্রিয়েট হয় সেটা ভালো। বাট অবভিয়াসলি আমরা যেহেতু আদালতের চর্চার মধ্যে একটা আদালতকে ইনহেরেন্ট পাওয়ার দেওয়া হয়, কোনো রেমেডি না থাকলে সমস্ত আদালতের একটা ইনহেরেন্ট ক্ষমতা থাকে যে রেমেডি দেওয়ার একটা ব্যবস্থা করার। আচ্ছা, এটা তো গেল পেনাল কোডের কথা। এরপরে আমরা যদি বলি যে লাইক নুইসেন্স বলতে আপনি যেরকম একদম ভূমিকায় বলছিলেন অনুষ্ঠান শুরুর সময়ে যে আমরা বলছি যে শব্দ দূষণ বা জোরে আমি গান বাজাচ্ছি এটা কি হচ্ছে কিনা নুইসেন্স, তারপরে আমি ময়লাটা ফেলছি, আমি আমার ঘর থেকে আমি ময়লাটা ফেলছি হয়তো বা আমার জানলা দিয়ে ফেললাম, পাশের বাড়ির জানালায় গিয়ে পড়লো অথবা মেবি আমার পাশের বাড়ির জানালায় টোকা লেগে আমার বারান্দাতেই পড়লো, এটা কি নুইসেন্স কিনা? আমি জোরে গান বাজাচ্ছি, আমার ঘরে আমি গান বাজাচ্ছি, আমার খুব শুনতে ভালো লাগছে, এটা নুইসেন্স কিনা? আমার বাড়ির ছাদে আমি কি বলে গায়ে হলুদের ডিজে পার্টি করছি, এটা নুইসেন্স কিনা? এলাকার ভেতরে ওয়াজ মাহফিল হচ্ছে সারা রাত ধরে, সেটা নুইসেন্স কিনা? তো এই যে বিষয়গুলো এগুলো কিন্তু আমরা মানে ওই যে বলছিলাম শুরুতে যেটা চর্চার মধ্যে দিয়ে নাই সেটা ভাবে আমরা চিন্তা করি না। আবার এই যে দূষণের কথা বলছি, এখন আসেন যে দূষণ নিয়ে, দূষণ আবার আরেকটা কনসেপ্ট। রিজনা আপা আছেন, অবভিয়াসলি রিজনা আপা এটার সাথে অ্যাড করবেন আরো অনেকখানি। তো দূষণের কনসেপ্টের ভিতরে কিন্তু আপনি দেখেন যে পরিবেশের উপাদানগুলো চলে আসছে। এই যে আমরা বলছি যে পেনাল কোডের কথা বললাম অথবা স্মোক নিউসেন্স অ্যাক্টের কথা বলছি, আমাদের এছাড়া আছে পাবলিক হাইওয়ে অ্যাক্ট আছে, সেখানেও পাবলিক হাইওয়েতে আপনি কোনো অবস্ট্রাকশন তৈরি করলে সেটাকে বলা হয়েছে নুইসেন্স, তো সেখানে পাবলিক হাইওয়ে অ্যাক্টের ভেতরেও আছে। এছাড়া আমাদের মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্সের ভেতরে পুলিশকেও কিন্তু একটা ক্ষমতা দেওয়া হয়েছে, হ্যাঁ, যে তারা যদি দেখে যে তাদের কাছে কোনো কার্যকলাপ মনে হচ্ছে যে জন উপদ্রব সৃষ্টি করতে পারে, তো তাদেরকে বলা হয়েছে যে ইন এনি মিনস তারা এটা প্রিভেন্ট করার জন্য যথোপযুক্ত ব্যবস্থা নেবে। তো এরকম কিন্তু একটা তাদের উপর দায় দায়িত্ব দেওয়া হয়েছে। এই সাথে যেটা বলছিলাম যে নুইসেন্স সম্পর্কে, যেহেতু আমাদের এই ধারণাটা দূষণের ধারণাটা আসলে আমাদের এখনকার সময় আমাদের মনে হচ্ছে যে হ্যাঁ ঠিক আছে আমরা তো পরিবেশ নিয়ে এখন আমরা অনেক কথা বলছি, কিন্তু এই কথা বলার শুরুটা কিন্তু খুব আসলে অনেক আগে থেকে, যে যদি আপনি দেখেন যে আমাদের লিগাল সিস্টেমের শুরু থেকে কিন্তু আসলে এই কথা বলাটা নাই, এটা কিন্তু কাইন্ড অফ বলা যায় যে গত 20-30 বছর বা 40 বছরে আমরা সব থেকে বেশি ডেভেলপ করেছি কয়েকটা দশক ধরে আসলে। তো এটা কিন্তু তুলনামূলকভাবে একটা নতুন চর্চা। সো এই দূষণটাকে কিন্তু আবার পেনাল কোডে এখানে কিন্তু আমরা দেখছি না যে এটাকে দূষণ বা এনভায়রনমেন্টাল কোনো কি বলে নুইসেন্সের এলিমেন্টকে আমরা অপরাধ বলছি না, ঠিক আছে? সো পরিবেশ দূষণের সংজ্ঞা দেখতে গেলে আবার আপনাকে পরিবেশ আইনগুলোর ভিতরে যেতে হবে। আমাদের 1995 সালে কনজারভেশন অ্যাক্ট আছে, তো সেখানে পরিবেশের বিভিন্ন উপাদান মাটি পানি বায়ু ইত্যাদি ইত্যাদি সমস্ত উপাদানের কিছু স্ট্যান্ডার্ড থেকে যদি ডেরোগেট করা হয়, আপনি স্ট্যান্ডার্ডটাকে একটা স্ট্যান্ডার্ড মানমাত্রা ঠিক করে দেওয়া হয়েছে শিডিউলের ভেতরে এবং রুলস এর ভেতরে, তো সেখান থেকে আমরা বলতে পারি যে এর থেকে বেশি গেলে এটা নুইসেন্স, ঠিক আছে? সো এইভাবে করে আসলে বলে দেওয়া আছে। তো পরিবেশ আইনের মধ্যেও এটা আছে, কিন্তু এখানেও আরেকটা মজার ব্যাপার যে আমাদের আমরা বলছি যে এটা নুইসেন্স লাইক শব্দ আপনি যদি এর থেকে বেশি শব্দ করেন একটা শিডিউলের ভেতরে দেখবেন চার্ট করে করে বলা আছে কত ডেসিবেলের বেশি নুইসেন্স, তারপরে মাটির কি কি উপাদান থাকলে কোনটা কোন মাত্রায় থাকলে এটা নুইসেন্স, পানির ক্ষেত্রে এরকম। তো এই যে পরিবেশের উপাদানগুলো বা বাতাসে কতটা পলিউটেন্ট থাকলে আপনি বলতে পারবেন ঢাকার বাতাস আদৌ মানে বাসযোগ্য কিনা বসবাসযোগ্য কিনা, এটা তো খুবই মানে কন্টিনিউয়াসলি আমরা রিপোর্ট পাচ্ছি নানান রকম। সো এই যে আপনি যদি চিন্তা করেন এটা যে আইনে আছে বিধিতে আছে, সেটাও কিন্তু অনেকদিন হয়ে গেছে, তাই না? 95 সালে আইন হয়েছে, 97 সালে বিধিমালা হয়েছে, তারপরে কি আপনি কি রাস্তায় চলাফেরা করার সময় আপনি কি দেখতে পান শব্দ দূষণ পরিমাপ করার জন্য কি কোনো যন্ত্র বসানো আছে? আপনি যে হর্ন বাজিয়েই যাচ্ছেন, কোনো যন্ত্রপাতি কি আছে যে আপনার গাড়িটা আদৌ নুইসেন্স ক্রিয়েট করছে কিনা, পলিউশন ফরগেট নুইসেন্স পলিউট করছে কিনা,
শব্দ দূষণ করছে কিনা সেটারও কিন্তু নাই। আপনি কোন স্পিডে চালাচ্ছেন সেটাও কিন্তু আমরা ক্যান্টনমেন্টের মধ্যে হয়তো দেখতে পাই স্পিড মিটার আছে, এছাড়া পুরো শহরে কোথাও হয়তো স্পিড মিটার নাই। তো এই যে বায়ু, আপনি শব্দ, এই যে একটা সিম্পল একটা এক্সাম্পল দিলাম যে আইনটা থেকে লাভ কি? আপনার পুলিশ অফিসার বা ট্রাফিকের বা টহলে যারা দায়িত্বে আছেন তারা কি একটা যন্ত্র নিয়ে ঘুরছেন? তারা কি দেখছেন যে যেই গাড়িটা থেকে যেই দূষণটা, যেই ধোঁয়াটা বেরোচ্ছে সেখানে আদৌ নুইসেন্সের উপাদান আছে কিনা, আইনে যে মানমাত্রা আছে তার থেকে বেশি পলিউট্যান্ট এমিট্যান্ট নিঃসরণ হচ্ছে কিনা? তো সেগুলো তো আসলে আমাদের চর্চার ভেতরে আইনটা করে দিয়ে কিন্তু থেমে গেছে, কিন্তু সেটাকে আদৌ অ্যাপ্লাই করা হচ্ছে? বা তাকে যে আমি যে বলবো যে অমুকে দেয়, বা তাকে কি আসলে এম্পাওয়ার করা হয়েছে? কর্তৃপক্ষ কি সেই ব্যবস্থাটা নিয়েছে? তো সমস্ত দায় দায়িত্ব কিন্তু আমরা দিয়েছি, এখন ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্ট সবকিছু নিয়ে বসে আছে, সব দায় দায়িত্ব নিয়ে। খুবই রিসেন্টলি গত মাসে আমি দেখলাম যে তারা ইলেকট্রনিক বর্জ্য নিয়ে এখন আমরা কথা বলছি। তো এটা আমাদের জীবনের এখন হয়তো 10 বছর আগেও কেউ ভাবতে পারেনি যে ইলেকট্রনিক বর্জ্য বলেও একটা বর্জ্য হতে পারে। হ্যাঁ, তো ইলেকট্রনিক বর্জ্য নিয়ে ভাবতে ভাবতে এই জুন মাসে আমরা একটা বিধিমালা পেয়েছি। তো সেটা কিভাবে হবে সেটা এখনো জানি না, হয়তো আরো মানে সময় গেলে বোঝা যাবে। অবভিয়াসলি কেবল বিধিমালা হয়েছে এবং এটাও কিন্তু ওই ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্টের দায়িত্বে নিয়েছে। সো আমরা কিন্তু এখন পরিবেশের উপাদানগুলো এবং দূষণের ডেফিনেশন গুলো কিন্তু ইটস এক্সপ্যান্ডিং ডে বাই ডে। নতুন নতুন কম্পোনেন্ট আমাদের যুক্ত হচ্ছে, আমাদের জীবনযাত্রা যেমন পরিবর্তন হচ্ছে, বিজ্ঞান প্রযুক্তির উন্নতির সাথে সাথে কিন্তু আমাদের দূষণের সংজ্ঞাগুলো পরিবর্তিত হয়ে যাচ্ছে। সো কাজেই আপনি যে নুইসেন্সের যদি এনভায়রনমেন্টাল এলিমেন্ট আপনি চিন্তা করেন, তাহলে কিন্তু এটা কিন্তু খুবই একটা কি বলে যে এভার ডেভেলপিং কনসার্ন। এটাকে আপনাকে টাইম টু টাইম আপডেট করতে হবে, এবং এটা যদি আপনি যত আইনই করেন না কেন, আপনার যদি প্রয়োগ না করা হয়, এটা বাস্তবায়নের জন্য টেকনোলজিক্যাল বলেন অথবা সায়েন্টিফিক বলেন অথবা ব্যবহারিক জ্ঞান বলেন, এগুলো যদি জানানো না হয় যারা বাস্তবায়ন করবেন, তো তাদের পক্ষেও আসলে এটা মুশকিল বাস্তবায়ন করা, এবং পাবলিকের জন্য যেটা আমাদের অধিকার যে একটা দূষণ মুক্ত বা উপদ্রব মুক্ত একটা সোসাইটি পাওয়া, সেটাও কিন্তু পাওয়া হয়তো বা দুরূহ হয়ে যাবে। ধন্যবাদ। ধন্যবাদ ম্যাডাম আপনাকে। আপনি যেমনটা বলছিলেন যে আমাদের জনসংখ্যা বেড়েছে, আবার 150 বছরের পুরনো আইন সে দ্বারা স্বীকৃত, এবং একটা রেফারেন্স দিয়েছেন প্রায় আমার মনে হয় সেটাও 115 বছর বা 16 বছরের পুরানো আইন স্মোকিং। অ্যান্ড আমাদের যেহেতু জনগণ বাড়ছে সেহেতু গণ উৎপাদের সুযোগও বাড়ছে। যতই আইন থাকুক না কেন, আপনি এটাও বলেছেন যে জনসচেতনতার একটা আমাদের অভাব মনে হয়, ঘাটতি রয়ে গেছে, যেটা আপনার আলোচনা থেকে বুঝতে পেরেছি। আমরা আপনার কাছ থেকে এখন এই মুহূর্তে জানতে চাই, আপনি যেহেতু যুক্তরাজ্যে ডক্টরাল ক্যান্ডিডেট, ওদের পার্সপেক্টিভটা জনগণের যে পাবলিক কনসিডারেশন অ্যাবাউট নুইসেন্স অ্যান্ড নেগলিজেন্স, শুধু নুইসেন্সের ব্যাপারটাই, যদি পাবলিক নুইসেন্সের ক্ষেত্রে ওদের জনমনে যে সচেতনতা বা তাদের এটা নিয়ে ধ্যান ধারণা কি হতে পারে। আমরা জানি না বাংলাদেশ থেকে সেটার পরিমাণ ওখানে এই বন উপদ্রবের অপরাধ কি বেশি হচ্ছে কিনা বা কম হচ্ছে কিনা। যদি কম হয়ে থাকে তাহলে পরে তাদের জনসচেতনতা বা তাদের চিন্তাধারা এই বিষয়ে এবং তাদের আইন সম্পর্কে যদি আমাদেরকে একটু জানাতেন, যাতে পরে আমরাও এটা নিয়ে, মানে ওদের যদি অনুসরণীয় হয় তাহলে তো আমরাও তাদের মতো একটা সমাজ গঠন করতে চেষ্টা করবো ইনশাআল্লাহ। আচ্ছা, আমি বলে রাখি একটা, হয়তো বা মানে আমি প্রথম কথা যে আমাদের দেশের আইনটা সম্পর্কেই আমি বলছিলাম। তো ইউকে তে আমি বর্তমানে এখন রিমোটলি, প্যান্ডেমিকের কারণে আমি কন্টিনিউ করছি রিমোটলি, এবং আমার শুরু থেকে শেষ পর্যন্ত আমি রিমোটলি আছি। তো আপনার যেটা একটা জিজ্ঞাসা যে পাবলিক পারসেপশন ওখানে কেমন দেখছি, তো সেটা আসলে আমার এক্সপেরিয়েন্স করার সুযোগ হয়নি এখন। হ্যাঁ, এক্সপেরিয়েন্স করলে হয়তো বা আমি ভালো বলতে পারতাম যে আসলে আমি চলতে ফিরতে সেখানে কেমন দেখছি। তো সেটা একটা বিষয়। আর যেটা বলছেন যে মানে ওভারঅল আইনগত বা অন্য কিছু, তো এগুলো তো আমরা আমরা যেমন বলে থাকি যে যদি আমি অন্যভাবে বলি, টর্টের ভাষায় এখন বলি, হ্যাঁ, যে টর্টের চর্চাটাও আমাদের দেশে, যেমন আমরা বলি যে টর্ট লয়ের হয়তো বা চর্চা নাই, অ্যাপ্লিকেশন নাই, এটা আমরা বলে থাকি। সো আমরা কিন্তু যখন আমরা পড়াই, টর্ট আইন পড়াচ্ছি, আমরা কিন্তু মামলাগুলো বেশিরভাগ পড়াচ্ছি কিন্তু ওই আমরা যাদেরকে বলছি যে উন্নত বিশ্ব বলছি, তো সেখানকার বিভিন্ন মামলার কিন্তু আমরা রেফারেন্স দেখতে পাই। তো সেখান থেকে আমরা পড়াচ্ছি। তো সেই মামলার মানে এত ভলিউম মামলার, মানে এত সংখ্যক নুইসেন্স রিলেটেড মামলা আছে, তো সেটা থেকে অবশ্যই বলা যায় যে তারা এই ব্যাপারটাতে সচেতন, এটা নিয়ে কোনো দ্বিমত নাই। ঠিক আছে, এটা একটা বিষয় যে তাদের চর্চার ভেতরে হয়তোবা সেটা খুব ভালোভাবে আছে, জন্যই তারা এটা রিয়েলাইজ করতে পারে। এবং সেজন্যই আপনি চাইলেই আপনি রাস্তায় যে আমরা কিন্তু এই যে আমরা হেঁটে যাচ্ছি, এমন খুব সিম্পল একটা কথা বলি যে ধরেন আপনি হেঁটে যাচ্ছেন,
মানে সোসাইটির চিন্তা, আপনি যেহেতু সোসাইটির বা কালচারাল জায়গাটা ধরলেন যে আসলে সংস্কৃতির বা সমাজের মধ্যে চর্চাটা আছে কিনা, আমার মনে আছে আমি যখন স্কুলে পড়ি, আমাদের স্কুলে অ্যাসেম্বলি করে আমাদেরকে লাইন ধরে অ্যাসেম্বলির পরে ক্লাসরুমে যেতে হতো লাইন ধরে। তো লাইন ধরে যাওয়ার সময় আপনার ক্লাসরুমটা যে আপনি পুরো মানে 3-4 তলা বিল্ডিং এর আপনি সিঁড়ি দিয়ে উঠে যাচ্ছেন 4 তলা পর্যন্ত, নিচতলা থেকে লাইন দিয়ে লাইক এতগুলো স্টুডেন্ট 100টা 200টা মানে সব ক্লাস একসাথে আস্তে আস্তে উঠছে। সো ইট শুড ক্রিয়েট আ লাউড নয়েজ, রাইট? তো এতগুলো পায়ের আওয়াজ একসাথে হলে সেখান থেকে কিন্তু আমাদের শেখানো হচ্ছে যে তারপরে যদি কেউ পায়ে শব্দ করছে, জুতোটা ঘষিয়ে হাঁটছে কিনা, তো এটা ইট শুড ক্রিয়েট আ লাউড নয়েজ, তাই না? এটা কিন্তু অনেক বড় একটা নিউসেন্স তৈরি হতো। আমি দেখেছি সেখানেও কিভাবে 200-300 স্টুডেন্ট একসাথে যাচ্ছে কিন্তু উইদাউট ক্রিয়েটিং মানে লাউড নয়েজ। নয়েজ তো শব্দ তো অবশ্যই হবে, বাট যেটা বলছি যে লাউড নয়েজ ছাড়া। কারণটা কি? আমাকে শেখানো হয়েছে হাঁটার সময় পায়ে শব্দ করাটা এটা এক ধরনের কি বলে যে আমাদের সিভিলাইজড চর্চা নয়। হ্যাঁ, এটা অন্যের বিরক্তির কারণ হতে পারে। একটা খুবই ছোট উদাহরণ দিলাম। তো এই চর্চাটা বা এই জানাটাই বা এই সিম্পল একটা লার্নিংটাই আমরা কয়জন আমাদের সোসাইটিতে আসলে চর্চা করি? আপনি যেটা বলছিলেন যে আপনি উন্নত বিশ্ব থেকে শিখে এসে আমাদের সোসাইটিতে অ্যাপ্লাই করবেন। এই যে ছোট ছোট বিষয়গুলো, এটা পরিবার থেকে আমরা কতটা শিখি বা আমরা কতটা আমাদের শিক্ষা প্রতিষ্ঠান থেকে? আসলে মানুষ কিন্তু একটা লার্নিং এর একটা লেভেল থাকে। আমরা যদিও বলি শেখার কোনো শেষ নাই, ঠিক আছে, বাট কিছু যে আপনি সিভিক যে সমস্ত জ্ঞান আপনার, এটা যদি আপনি একেবারে আপনার বেড়ে ওঠার সময়টাতে না পান, মানুষ কিন্তু অভ্যাসের ওই যে দাসে পরিণত হয়, সেই দাসত্ব থেকে, অভ্যাসের দাসত্ব থেকে বেরিয়ে আসাটা খুবই একটা ডিফিকাল্ট ব্যাপার হয়ে যায়। আচ্ছা, আর একটা বিষয় একটু বলি, টর্টের কথা যেহেতু এসেছে এবং আপনি বলছিলেন যে অন্যান্য দেশগুলোতে কিভাবে করে চর্চা হচ্ছে। তো আমাদের দেশে ইদানিং কালে আমরা দেখতে পাই টর্টের মামলা বলে যে সমস্ত মামলা হচ্ছে, কনস্টিটিউশনাল টর্ট বলে, কম্পেনসেশন রিলেটেড। তো সেগুলো কিন্তু সবই অনেক বড় বড় দুর্ঘটনার ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি, যেখানে রাষ্ট্রের দায় এসেছে। তো রাষ্ট্রের দায় থেকে বেসিক্যালি কনস্টিটিউশনাল টর্ট হলে রেট জুরিসডিকশনের মাধ্যমে হচ্ছে খুব স্বাভাবিকভাবেই। তো সেখান থেকে কিন্তু আমরা রাষ্ট্রের দায় নিয়ে কথা বলছি। তো সেখান থেকে কিন্তু এসেছে আসলে ধারণাটা। কিন্তু নুইসেন্স কিন্তু একটা ব্যক্তি করতে পারে, একজন ইন্ডিভিজুয়াল করতে পারে, ঠিক আছে? আমি করতে পারি, আপনি করতে পারেন, আমরা যে কোনো সময় যে কোনো ব্যক্তির উপদ্রবের কারণ হতে পারি। চিন্তা ভাবনা, এই উপদ্রবের কনসিকুয়েন্স গুলো আসলে কি হতে পারে? কনসিকুয়েন্স কিন্তু নানামুখী হতে পারে। আমরা টর্টের ভাষায় বলি যে আপনি যে এই যে প্রথম কথা হচ্ছে যে আপনি কারো একটা কি বলে জীবন যাপনের হোক বা তার মনস্তাত্ত্বিক হোক অথবা তার বর্তমান সময়টার হোক একটা বিঘ্ন ঘটালেন, উপদ্রব তৈরি করলেন আপনার কোনো কাজ দ্বারা, ঠিক আছে? কাজ করে বা না করে যেভাবেই করেন না কেন, এই যে উপদ্রবটা ঘটালেন, সেটার ক্ষয়ক্ষতিটা কি? আইনের ভাষায় কিন্তু আমরা বলি যে অবশ্যই একটা ইনফ্রিঞ্জমেন্ট অফ রাইট, আপনার অধিকার ভঙ্গ করছে, তো সেটার জন্য কি সাজা আছে? কোন অধিকার ভঙ্গ হলো সেটার জন্য কি সাজা আছে, কি পানিশমেন্ট আছে সেটা বলছি। তো টর্টের ক্ষেত্রে কিন্তু দিয়ে লাইভে গেছিলেন নাকি আপনি দেখছেন অটোমেটিক্যালি হয়ে গেছে? আমরা মিউট করে রাখি, যে ম্যাডামের কথা ছাড়া বাকিরা সবাই মিউট করে রাখি, আমরা ম্যাডামের কথাটা শুনতে চাই। আচ্ছা, তো যেটা বলছিলাম যে আমরা টর্টের মধ্যে একটা কথা বলছি যে এই যে ড্যামেজটা হচ্ছে, যে ক্ষতিটা হচ্ছে, পরিবেশের ক্ষেত্রে তো আমরা বলছি পরিবেশের ক্ষতি করছে, যে ক্ষতি করছে পলিউটার শ্যাল পে, পলিউটার পে প্রিন্সিপাল অ্যাপ্লাই করছি আমরা অনেক ক্ষেত্রেই বলছি, অনেক ক্ষেত্রে রাষ্ট্রকে দায়িত্ব দিচ্ছি, অনেক ক্ষেত্রে প্রতিষ্ঠানকে দায়িত্ব দিচ্ছি। সো কিন্তু নুইসেন্সের ক্ষেত্রে সরি যেটা বলছিলাম টর্টের ভাষায় আমরা ড্যামেজটা বলছি কি আনলিকুইডেটেড ন্যাচারের ড্যামেজ। ঠিক আনলিকুইডেটেড এর এক্সাক্ট মানে সঠিক বাংলাটা আসলে কি হওয়া উচিত আমি এই মুহূর্তে বলতে পারছি না, বাট আমি একটু বুঝিয়ে বলতে পারি, তাহলে হয়তো যারা শুনছেন আমাদের তাদের বুঝতে সুবিধা হবে। যে আনলিকুইডেটেড মানে আসলে আমি আসলে যেটাকে নির্ধারণ করতে পারছি না, এটার অনেক ঘটনা ঘটতে পারে। ছোট্ট একটা এক্সাম্পল দেই, ধরেন আপনার কাল সকালবেলা আপনার একটা অনেক বড় একটা পরীক্ষা আছে, আপনি রাত জেগে পড়াশোনা করছেন, একটা প্রস্তুতি নিচ্ছেন, তো এই সময় আপনার পাশের বাড়িতে ডিজে পার্টি হচ্ছে। তো সেই ডিজে পার্টিটার কারণে আপনি ছাদে, তারা একটা বিয়ের উৎসব বা গায়ে হলুদের উৎসব বা যেটাই হোক না কেন, আপনি কিছুতেই পড়তে পারছেন না, আপনি পড়ায় মনোযোগ দিতে পারছেন না। তাতে করে কি হলো? আপনার প্রিপারেশনটা ভালো হলো না, আপনি একটু পড়া শেষ করে ঘুমাতে চেয়েছিলেন, সেটাও পড়াটা শেষ হয়নি, আপনি ঘুমাতেও পারছেন না। পরদিন সকালবেলায় আপনার সময় মতো উঠে পরীক্ষা দিতে যাওয়ার কথা ছিল, সেটাও আপনি মিস হয়ে যায় প্রায় অবস্থা। এবং এই যে আপনার এত রকম মেন্টাল উৎপাতের কারণে যে আপনি মানসিকভাবে বিপর্যস্ত, তাতে করে একে তো আপনার প্রিপারেশন ভালো হয়নি এবং দ্বিতীয়ত আপনার মানসিক বিপর্যস্ততা এবং মানসিক এবং শারীরিক দুটোই বলবো, পর্যাপ্ত বিশ্রাম নিতে না পারা, ঠিক আছে, সবকিছুই কিন্তু আপনি দেখতে পারেন যে এফেক্টেড হয়েছে ইন ইউর এক্সাম স্ক্রিপ্ট, তাই না? এই সমস্ত কিছু আপনার রিফ্লেকশনটা আপনি দেখতে পাচ্ছেন আপনার এক্সাম স্ক্রিপ্টের মধ্যে, আপনার পরীক্ষাটা খারাপ হলো।
একটা পরীক্ষা খারাপ হলে, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা পরীক্ষা যদি আপনার জীবনের হয়ে থাকে, তো সেটা আসলে ক্ষয়ক্ষতিটা কত রকমের হতে পারে, তো সেই ক্ষয়ক্ষতি নির্ধারণের ক্ষেত্রে আমরা টর্টে যে আনলিকুইডেটেড ড্যামেজেস এর কথা বলছি, তো সেটা কিন্তু আসলে আক্ষরিক টাকার অঙ্কে পরিমাপ করে আমি ড্যামেজ নির্ধারণ করতে পারবো না। আমার এই যে মানসিক ক্ষতি হলো, শারীরিক ক্ষতি হলো, আমার রেপুটেশনের ক্ষতি হলো, আমার একাডেমিক ক্যারিয়ারে একটা বাজে গ্রেড যুক্ত হলো, এগুলোর মেবি এটার ইমপ্লিকেশনটা, কনসিকোয়েন্সটা আমাকে সারা জীবন বয়ে বেড়াতে হবে। তো এই যে আনলিকুইডেটেড নেচারের ড্যামেজ যেহেতু হয়, বাট এটাকে আপনাকে তো কম্পেনসেট করতে হবে। তো আমরা কিন্তু অন্যান্য দেশের ফার্স্ট ওয়ার্ল্ড যদি বলেন তো ঠিক আছে, তো সেরকম দেশগুলোতে কিন্তু আমরা দেখতে পাই যে এই ধরনের মামলার কিন্তু অনেক বড় বড় কি বলে কম্পেনসেশন দেয়া হয়, অহরহই হয়। ঠিক আছে, তো এগুলো কিন্তু আমাদের একটা মানে মোটামুটি তাদের চর্চা সম্পর্কে আমরা একটা আইডিয়া পেতে পারি যে এটাকে আসলে কত সিরিয়াসলি নেওয়া হয়, যেটা আমাদের চর্চার ভেতরেই, আমাদের অভ্যাসের ভেতরেই অনুপস্থিত। আসলে আইনের প্রয়োগ তো অনেক পরের কথা, এবং আনলিকুইডেটেড নেচারের কোনো কিছুর কথা তো আসলে স্পেসিফিক্যালি আমাদের আইনে বলাই নাই। জি ম্যাডাম, আপনি মনে হয় আমাদের সমাজের লোকদের বলছেন যা অপূরণীয় ক্ষতি করতে, তারা হয়তো অভ্যাসগতই দস্যু, যেটা বাংলায় বললে বা আমাদের অভ্যাসের মধ্যে এই ধরনের অপরাধগুলো যুক্ত আছে। এই জন্যই হয়তো আমাদের বারবার গণ উপদ্রব হচ্ছে, বা প্রতিনিয়তই আপনি আমি সবাই হয়তো এই উপদ্রবের শিকার হচ্ছি, বা কেউ কেউ করছে অভ্যাসগত ত্রুটির কারণে। তো আপনাকে অনেক ধন্যবাদ ম্যাডাম। আমরা আবার আপনার কাছে ফিরে আসবো যদি দর্শকদের কোনো প্রশ্ন থাকে, আপনি এবং টাইম পারমিট করে। আমরা এই মুহূর্তে চলে যেতে চাচ্ছি সৈয়দা রিজওয়ানা হাসান ম্যাডামের কাছে, যার পরিচিতি আমি আবার একবার দিতে পারি। তিনি হচ্ছেন আমাদের বিজ্ঞ সিনিয়র আইনজীবী বাংলাদেশ সুপ্রিম কোর্টের, এবং অত্যন্ত পরিচিত মুখ এখানে উপস্থিত সকলের কাছে, কারণ ছাত্র, শিক্ষক, গবেষক এবং গবেষণা সহকারী সহ আইনজীবীরা প্রত্যেকেই ওনাকে চিনে থাকেন। উনি পরিবেশ বিষয়ক একজন যোদ্ধা, এবং পরিবেশ বিষয়ক ম্যাডামের প্রচুর গবেষণাপত্র আছে, এবং পরিবেশ আইনের ছাত্ররা প্রায় ওনার লেখা পড়ে থাকতে হয়। না হলে আসলে পরিবেশ বিষয়ক যে জ্ঞান সেটা আসলে অসম্পূর্ণই থাকে। এবং বাংলাদেশে বেশ কিছু স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ের একই সাথে উনি পরিবেশ বিষয়ক শিক্ষক। আমি ম্যাডামের কাছে প্রথমেই শুভেচ্ছা জানাচ্ছি এবং অভিনন্দন জানাচ্ছি আমাদের এই ছোট আয়োজনে আপনার আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। আপনাকে অত্যন্ত ধন্যবাদ ম্যাডাম। ম্যাডাম, আপনার কাছে প্রথমে একটা বিষয় জানতে চাই যে আমাদের দেশে পরিবেশ বিষয়ক ইস্যুগুলা তো গণ উপদ্রবের শিকার হচ্ছেই। তার পূর্বে একটা বিষয় আমরা জানতে চাই যে আমরা ইদানিং কালে দেখছি যে অনেক জনস্বার্থের মামলা কিন্তু হচ্ছে, কিন্তু একই সাথে আবার এটাও দেখছি আমাদের সমাজে যেসব নির্মাণ কাজগুলো হচ্ছে সেগুলো অত্যন্ত ঝুঁকিপূর্ণ। গতকালও দেখা গেছে একটা গার্মেন্টস ফ্যাক্টরিতে আগুন, এরপর আবার হচ্ছে এটাও দেখতে পাচ্ছি অনেক পরিবেশ দূষণ। আগে এক সময় ঢাকা শহরে দেখা যেত অনেক কালো ধোঁয়া, যেটা এখন একেবারে কমে গেলেও অন্য কোনো জেলায় এরকম আছে কিনা জানি না, তবে তারপরও কিন্তু পরিবেশ দূষণের কোনো অংশে আমরা কম রাখছি না, দূষণমূলক কাজগুলো আমরা করেই যাচ্ছি। তো এই বিষয়গুলো যেগুলো জনস্বাস্থ্যের জন্য বা জনস্বার্থের জন্য ক্ষতিকর, যেটা উৎপত্তি হচ্ছে গণ উপদ্রব থেকে, যেটা পাবলিক নিউসেন্স আমরা ট্রাম্প করেছি ইতিমধ্যে, সে বিষয়ক যদি একটা মামলা এই মুহূর্তে করতে যাই, তাহলে এই মামলার বাস্তবতা কি সে সম্পর্কে আমাদেরকে একটু জানাবো। ধন্যবাদ। আমাদের আসলে যখন আমরা নুইসেন্স নিয়ে কথা বলি, এটা একটু বুঝে নেওয়া দরকার যে নুইসেন্সের কনসেপ্টটা তো অনেকশো বছর আগে থেকে, এবং আমাদের যে আইনগুলো আছে নুইসেন্স সংক্রান্ত, প্যারেন্ট ল যেগুলোকে আমরা বলতে পারি, সেগুলো আসলে তো অবশ্যই ব্রিটিশ সরকারের আইন। আপনি দেখেন যে আমাদের পেনাল কোড, এটা সেই 1860 সালের আইন। তারপরে আপনি সিআরপিসি তে আসেন, এগুলো সবই আসলে প্রায় 200 বছরের কাছাকাছি বা তার চাইতেও পুরনো আইন। তো আমাদের যখন আমরা নুইসেন্সের কথা বলি, আমরা প্রাইভেট নুইসেন্সের কথাও বলি, যেটা লার্জলি আমরা ইজমেন্ট অ্যাক্ট দিয়ে বুঝি, আবার আমরা পাবলিক নুইসেন্সের কথা বলি। এখন আপনি পাবলিক নুইসেন্সের সিভিলেও যেতে পারেন, ক্রিমিনালও যেতে পারেন। আমি শুধু একটা কথা আপনাকে এখান থেকে পড়ে শোনাই, পেনাল কোডের সেকশন 268 এ কি আছে। সেকশন 268 এ আছে যে পাবলিক নুইসেন্স তখন হবে যে যখন একটা কাজ করা হয় বা একটা কাজ থেকে বিরত থাকা হয়, অ্যাক্ট অর ওমিশন দুটোই হতে পারে,
আপনি যে একটা উদাহরণ দিলেন না গতকালের বিল্ডিং এ, সেখানে একটু আসি। একটা হতে পারে, একটা অমিশনও হতে পারে। আমি আমার বিল্ডিং এ আনঅথরাইজ ওয়েতে কেমিক্যাল রেখে দিলাম, ইট ইজ অ্যান অ্যাক্ট। আমার যে সুপারভাইজারি মনিটরিং এজেন্সি গুলো আছে তাদের এটা মনিটরিং করার কথা, তারা দেখলো না, এটা একটা অমিশন। এটার ফলে যখন একটা বৃহত্তর জনগোষ্ঠীকে সেটা এফেক্ট করে, তাদের প্রপার্টি রাইটকে এফেক্ট করে, তাদের ইনজুরি করে, তাদের অবস্ট্রাকশন করে, তাদের ড্যামেজ করে, অ্যানয়েন্স করে, তখন আমরা এটাকে গিয়ে বলবো হচ্ছে যে একটা নুইসেন্স। আপনি এখানে পেনাল কোড পড়েন, একটা কথা আছে যে কোন সরকারি কর্তৃপক্ষের যদি আপনি আদেশ না মানেন এবং সে আদেশের না মানার কারণে যদি আপনার মানুষের জীবন, স্বাস্থ্য বা নিরাপত্তা বিপদের মুখে পড়ে, আপনি যদি এমন কোনো কাজ করেন যেটার ফলে জীবন ঝুঁকির মধ্যে পড়ে, খাদ্য ভেজালের কথায় আসলাম না, কারণ আপনি যে প্রশ্নটা করেছেন তার সাথে এটা আসবে না। তবে এখানে খুব ইন্টারেস্টিং একটা কথা আছে, মেকিং অ্যাটমসফিয়ার অবনক্সিয়াস। সে সময় কিন্তু এনভায়রনমেন্ট শব্দটা ছিল না, তারা অ্যাটমসফিয়ার দিয়ে এটাকেই আসলে বুঝাবার চেষ্টা করেছে। ফলে ইয়েস, এটা তো অবশ্যই একটা বড় রকমের নুইসেন্সই হয়েছে। এবং এইখানে যদি আপনি সিআরপিসি তে যান, আপনি এটাতে সিভিলে ক্রিমিনালে যেতে পারেন, আপনি যদি সিআরপিসি তে যান তাহলে আপনার কি রিলিফ আছে। তাতে যাওয়ার আগে আমি বলছি যে আপনার এই যে কেমিক্যাল রাখা এবং মনিটর না করা, এটার কারণে অনেক মানুষের মৃত্যু যে হয়ে গেল, হ্যাঁ, এটাতে এখন আউটকাম বেসিসে মানুষ কিন্তু লিগ্যাল কোর্সের কথা ভাবার চেষ্টা করবে। সে তখন নুইসেন্সের মামলা দেবে নাকি পেনাল কোর্টে গিয়ে মামলা দেবে হত্যার বা কালপেবল হোমিসাইড অ্যামাউন্টিং টু মার্ডার অর কালপেবল হোমিসাইড নট অ্যামাউন্টিং টু মার্ডার, সেক্ষেত্রে নুইসেন্স ট্যাগ করবে। এটা নির্ভর করবে কে কোন রিলিফটা চায় তার উপরে। আপনি সিআরপিসি তে আসেন, সেখানে ম্যাজিস্ট্রেটের ক্ষমতার মধ্যে কিন্তু একটা কথা বলা আছে যে দ্য কনস্ট্রাকশন অফ এনি বিল্ডিং or disposal of any substance, কালকের কেমিক্যাল গুলো তো সাবস্টেন্স, likely to cause explosion should be prevented or stopped. সো ওইখানে ম্যাজিস্ট্রেটের ক্ষমতা ছিল, উনি যদি দেখতেন এবং যদি ওই রেগুলার মনিটরিংটা থাকতো, তাইলে এই সাবস্টেন্সটা উনি ডিসপোজ অফ করার কথা বলতে পারতেন, বা এই বিল্ডিংটা যেভাবে কনস্ট্রাক্টেড হয়েছে উনি বলতে পারতেন যে এটা আসলে এই কাজের উপযোগী না। ঠিক আছে, তো এমন না যে পারা যায় না, কিন্তু সে সময়ের আইন প্রণেতারা তখনকার সমাজে যে ধরনের অপরাধ ঘটতো তারই তো প্রতিফলন ঘটিয়েছে। এখনকার বাংলাদেশে সে একই অপরাধ ঘটে না তা না, একই অপরাধ ঘটে, প্লাস অপরাধের ভিন্ন ভিন্ন মাত্রা আবার যোগ হয়েছে। এবার সে সময় এত বড় ইন্ডাস্ট্রি তো ছিল না, বেশি হলে একটা বেকারি নিয়ে ডিল করতে হয়েছে। হ্যাঁ, এত বড় একটা ইন্ডাস্ট্রি, তার কেমিক্যাল ওখানে স্টোরেজ হবে, ওইটার একটা এক্সপ্লোশন হবে, এগুলো মাথায় রেখে এই সংজ্ঞাগুলো বা ম্যাজিস্ট্রেটকে এই ক্ষমতাগুলো দেয়া হয়নি। এখন যেই কাজগুলো সিআরপিসি তে বলেন বা পেনাল কোডে বলেন, পেনাল কোডেই তো মানে ডিফাইন্ড হয়েছে অ্যাজ নুইসেন্স, আর সিআরপিসি তাকে ক্ষমতা দেয়া হয়েছে যে এই কাজ হলে তুমি গিয়ে বাধা দিতে পারবে। সেই কাজগুলোর অনেকগুলোই কিন্তু পরবর্তীতে আবার ভিন্ন ভিন্ন সেক্টরাল লতে চলে আসছে। যেমন আপনি বিল্ডিং কনস্ট্রাকশন অ্যাক্টে ওই বিল্ডিংটা, রূপগঞ্জের ওই বিল্ডিংটার বানানোটা এবং ইউজটা বিল্ডিং কনস্ট্রাকশন অ্যাক্ট দিয়ে রেগুলেটেড হবে। আবার তার ইন্ডাস্ট্রিয়াল অপারেশন কিন্তু রেগুলেটেড হবে তার এনভায়রনমেন্টাল কনজারভেশন অ্যাক্টের ধারাগুলো দিয়ে। হ্যাঁ, কাজে নুইসেন্সে যে অফেন্স গুলোকে নুইসেন্স বলা হয়েছে, সেই অফেন্স গুলো অনেকগুলোই আবার, যেমন দেখেন এখানে একটা কথা বলা আছে, যেমন জলাশয় দূষিত করা, একটা বহমান পানির সোর্সকে দূষিত করে ফেলা। হ্যাঁ, তো এখন বহমান পানির সোর্সকে দূষিত করে ফেলা আবার চলে আসছে এনভায়রনমেন্ট কনজারভেশন অ্যাক্টে, তাই না? শব্দ দূষণ আবার চলে আসছে এনভায়রনমেন্ট কনজারভেশন অ্যাক্টে। হ্যাঁ, কাজে মানুষ এখন ওই পাবলিক নুইসেন্সের মামলা, আমি বলছি না করার, মানে পাবলিক নুইসেন্স বিষয়টা তার গুরুত্ব হারায়নি, বরং গুরুত্ব অনেক বেড়ে গেছে। কিন্তু যেই ফোরামে গিয়ে সিআরপিসি আর সিপিসি আমাকে প্রতিকার নিতে বলে, সেই ফোরামে গিয়ে প্রতিকার নিলে আমি যেই পরিমাণ কার্যকরী এফিকেশিয়াস রেমেডি চাই সেটা পাবো কিনা। আপনি যদি নুইসেন্সের সবচেয়ে বড় বড় দুটা মামলা দেখেন, ওই যে গোবিন্দর যে মামলাটা ছিল বেকারি রিমুভ করার ক্ষেত্রে ইন্ডিয়াতে, এবং রাতলাম মিউনিসিপ্যালিটির ছিল যে প্রচন্ড রকমের আপনার
গন্ধ হচ্ছিল ড্রেন গুলোতে, তাই না? একটা হচ্ছে গোবিন্দর সিং ভার্সেস শান্তি স্বরূপ, যেটা 1979 একটা মামলা, শেষ পর্যন্ত গিয়ে কিন্তু সেটা ইন্ডিয়ান সুপ্রিম কোর্ট দিয়ে সেটেল হয়েছে। আবার রতলাম মিউনিসিপ্যালিটির মামলাও আবার অনেক গন্ধ সহ ড্রেনেজ ছিল, এলাকাবাসী অস্থির হয়ে গেল। এবং তারা, এবং একটা কথা মনে রাখতে হবে, বিটুইন টর্ট অ্যান্ড নুইসেন্স, নুইসেন্সে কিন্তু এক ধরনের লিগ্যাল ভায়োলেশন, আপনাকে লিগ্যাল ভায়োলেশন আর লিগ্যাল অমিশন আপনাকে প্লিড করতে হয়। টর্টে আপনাকে এটা করতে, এটা হচ্ছে আপনার মোর গুড নেইবারলিনেস প্রিন্সিপাল। হ্যাঁ, তো এখন আমি যদি ধরেন একটা নুইসেন্সের মামলা করলাম, আমার বুড়িগঙ্গা নদী দূষিত হচ্ছে, এটা কিন্তু আমার পড়ছে পেনাল কোডে যে ধারাগুলো দেয়া আছে, সিআরপিসি তে যে ধারাগুলো দেয়া আছে সেই ধারায় পড়ছে, যেমন contamination of water of public spring or reservoir। হ্যাঁ, তো আমি যদি ওইটা নিয়ে যাই কোর্টে, আমি কোথায় যাব বলেন? মামলা শুরু করব ট্রায়াল কোর্টে। আমি কার বিরুদ্ধে মামলা করব? দেশের সেকেন্ড এক্সপোর্ট আর্নিং সেক্টরের ট্যানারির বিরুদ্ধে। সেই মামলা করে ট্রায়াল, আমাদের ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারি সম্পর্কে আমাদের সকলের ধারণা আছে, আমি সেই বিবাদে যাচ্ছি না। ওই ট্রায়াল কোর্টে যে সাক্ষ্য প্রমাণের বিষয়গুলো আছে, সেই সাক্ষ্য প্রমাণের বিষয়ে আমি তো করতেছি এটা পাবলিক ইন্টারেস্ট রক্ষার জন্য। আমি ওইখানে যে আজে নানান রকমের বিভ্রান্তিকর সাক্ষ্য, এইগুলো আমি নিব, নেওয়ার পরে ধরলাম আমি মামলায় জিতলাম, আমার মতন কঠিন লয়ার, প্রতিপক্ষ হেরে গেল, আমি জিতলাম। এরপরে কিন্তু আপিল, সেটাও ট্রায়াল কোর্টে, তারপরে হাইকোর্ট, তারপরে অ্যাপিলেট ডিভিশন। তো আমি এতগুলো ধারা, এতগুলো টায়ার এক্সস্ট না করে, নুইসেন্সের কারণে যে ইম্প্যাক্টটা হচ্ছে, সেটা যে আমার কোয়ালিটি অফ লাইফকে এফেক্ট করতেছে, সেটা ধরে আমি রিটে চলে যাই। রিটে আমার একটা হচ্ছে যে, রিটে সাধারণত এতদিন কম্পেনসেশন দিত না, কিন্তু এখন কিন্তু বেশ প্রগ্রেসিভ ইন্টারপ্রিটেশন হচ্ছে। বলা হচ্ছে কমপ্লিট জাস্টিস এনশিওর করতে গেলে আমাকে কম্পেনসেশনের কথাও ভাবতে হবে। এনি আদার ইকুয়ালি এফিকেশিয়াস রেমেডি, এন্ড দেয়ার ইজ নো বার যে রিট কম্পেনসেশন দিতে পারবে না, কিন্তু কম্পেনসেশন হচ্ছে একটা প্রসেসের মাধ্যমে নির্ধারিত হয়, আনলেস ইট ইজ অলরেডি স্পেসিফাইড ইন দ্য ল। যেন বাঁশখালীকে শ্রমিককে গুলি করে মারলে কত টাকা কম্পেনসেশন, এরকম তো লগে নেই। ফলে আমরা যখন আজকে নুইসেন্স নিয়ে কথা বলি, আমাদের পরিবেশ এবং পরিবেশকে তার সাথে সংযুক্ত করি, অবশ্যই অনেক বেশিরভাগ পরিবেশের অফেন্সই হচ্ছে নুইসেন্স ক্রিয়েট করতেছে, কিন্তু এর ব্যাপ্তিটা এখন আর একটা বেকারির থেকে কনস্ট্যান্ট গন্ধ আসে, মাইলট বেকারি বন্ধ করে দেন তো নাই। হ্যাঁ, এখন আমার জলাশয় ভরে ফেলতেছে, কে ভরে ফেলতেছে? বসুন্ধরা। এখন হচ্ছে আমার ট্যানারি, দ্বিতীয় রপ্তানিকারক শিল্প প্রতিষ্ঠান, সে আমার বুড়িগঙ্গাকে মেরে ফেলতেছে। হ্যাঁ, তো যখন আমার পাবলিক, আবার নুইসেন্সের মামলা যখন আপনি পাবলিক ইন্টারেস্টে করেন, তখন রিপ্রেজেন্টেটিভ সুটেও কিন্তু একটু প্যাচ আছে, আবার অ্যাটর্নি জেনারেলের মাধ্যমে যাওয়া, এগুলোতেও প্যাচ আছে। সো আমি দেখবো আমার ইম্প্যাক্ট কি, কোথায় গেলে আমি মোস্ট এফিকেশিয়াস রিলিফ পাবো, এবং আমার লেস টাইমলি হবে আমার প্রসেস, তাই না? যদি লেস টাইমলি হয়, লেস কাম্বারসাম আপনি করতে চান, তাইলে খুবই কম চর্চা হয়েছে এমন একটা বিষয়ে লোয়ার কোর্টে আমি যাব না। তাই যদি হতো মারুফ, তাহলে আমাদের কিন্তু এনভায়রনমেন্ট কোর্টকে আমরা কেন জনপ্রিয় করতে পারলাম না? কারণ জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজের কোর্টে লোকে যাইতে চায় না, তাকে এতগুলো টায়ার পরে পার করতে হবে। আপনি লন্ডনে বলেন, ব্রিটেনে বলেন, ওইখানে ওই টায়ারের বিচার বিভাগও ইফেক্টিভ। হ্যাঁ, কিন্তু সেখানেও কিন্তু প্রমাণ সহজ বিষয় না, যেহেতু আমার নুইসেন্সে যে অফেন্স গুলোর কথা বলা আছে, সেগুলো পরবর্তীতে বিল্ডিং কনস্ট্রাকশনে চলে আসছে, লোকাল গভর্নমেন্ট আইনে চলে আসছে, পিওর ফুড অর্ডিন্যান্সে চলে আসছে, এনভায়রনমেন্ট কনজারভেশন অ্যাক্টে চলে আসছে, এবং অপরাধের ব্যাপ্তি, গভীরতা, আমার প্রতিকার পাওয়ার যে ধারণা, সেগুলো সব বদলে গেছে। কাজে এবং মানুষ ওই যে কম খরচে কম সময়ে প্রতিকার পেতে চায়, সেই জন্যই কিন্তু আসলে নুইসেন্সটা আমরা, সেটা ওয়ান অফ দ্য মেজর রিজন যার জন্য নুইসেন্সকে আমরা পপুলারাইজ করতে পারি নাই। আরেকটা বড় কারণ আছে, ধরেন আপনি, আমি একটা উদাহরণ দিই আপনাকে, আমিন বাজারের মধ্যে ঢাকা সিটি কর্পোরেশন গিয়ে ময়লা ফেলতেছে পানির মধ্যে, জলাশয়, সেটা নিয়ে আমরা মামলা করলাম। তো সেই মামলা করার পরে একদিন হঠাৎ দেখি আমি একটা মিটিং শেষ করে আমার 3-4টা ফোন এসছে আমার বাড়িওয়ালা। আমি ফোন করলাম, ভাই কি হয়েছে? মিটিং এ ছিলাম। বলে, ম্যাডাম আমাদের তো ময়লা নিচ্ছে না বিল্ডিং তে। আমি বলছি কেন? যে ছেলেটা ময়লা নিতে আসে সে বলেছে
বেলার অফিস থেকে ময়লা নেওয়া যাবে না, ওরা সিটি কর্পোরেশনের বিরুদ্ধে মামলা করেছে। এবং কেমন মানুষরা ময়লা নিতে আসতে আমরা জানি, সে বেলা কি, কার বিরুদ্ধে মামলা করেছে, সিটি কর্পোরেশন, এগুলো তো জানবে না। তো তখন আমরা বুঝে গেলাম। এখন হয় কি, মানুষ না তার প্রতিবেশীর সাথে কখনো সম্পর্ক খারাপ করতে চায় না। হ্যাঁ, আপনি টর্টের মামলায় আপনি টেলিফোন ধরেন, এখন তো মোবাইল এসে গেছে, আল্লাহর রহমত, আমাদের আর ল্যান্ডফোন না হইলেও চলে। ল্যান্ডফোনের ঝামেলার কথা মনে আছে? ভুয়া বিল, এটা নিয়ে কিন্তু টর্টের একটা মামলা হয়েছিল অনেক দিন আগে, 50,000 টাকা লোকটা কম্পেনসেশন পেয়েছিল। কিন্তু আমাদের বাসায় এখনো ল্যান্ডফোন আছে, কিন্তু যেই পরিমাণ হয়রানি, আজকে ঠিক করে দিলে 3 দিন পরে নষ্ট হয়ে যায়। আমি কিন্তু সিটি কর্পোরেশনের বিরুদ্ধে এই জন্য কথা বলবো না যে বাবা আমার অন্য সেবায় গিয়ে ও ঝামেলা, মানে আমার মতন মানুষকে সিটি কর্পোরেশন, ওর সাথে তো আমার লড়াই হয়, ও চিনে, ও জানে আমি মামলা হাইকোর্টে করেছি, ও না কোর্ট ভয় পেলো না আমাকে গোনায় ধরলো, সে আমার বাসা থেকে ময়লা নেওয়া বন্ধ করে দিল। তো মানুষ সাধারণত তার প্রতিবেশীর সাথে দ্বন্দ্বে যেতে চায় না। আপনারা বছর কয়েক আগে একটা দেখেছিলেন কিনা, রামকৃষ্ণ মিশন রোডে হলুদের সময় অনেক জোরে গান বাজানো, হ্যাঁ, এখন এটা নয়েজ পলিউশন আইনের অধীনে পড়বে, কাজে আপনি নুইসেন্সের মামলা করতে পারেন, বিকজ প্রেজেন্স অফ আ লিগাল প্রভিশন ইজ দেয়ার। আদারওয়াইজ তো আপনি এটাতে টর্টের মামলা করতে পারতেন, বিকজ এটা গুড নেইবারলিনেস হলো না। সেখানে আপনাদের মনে আছে যে একজন বয়স্ক লোক বাধা দিতে গেছিল, মারামারি করে বয়স্ক লোকটা পরে মরেই গেল। হ্যাঁ, তো এটা অবশ্যই একটা সিভিলাইজড সমাজে তো এটা চর্চা হওয়াই উচিত, হবেও। কিন্তু আমাদের এখন যেই ধরনের বড় বড়, আপনারা একটা কথা বলেন, আপনাদের কনসেপ্ট দেখবেন মানুষ থুতু ফেলতেছে। আমি তো মানুষের থুতু ফেলা নিয়ে এখন অত চিন্তিত না। আমি সুন্দরবনের পাশে রামপাল নিয়ে চিন্তিত, আমার জেনেটিক্যালি মডিফাইড বেগুন নিয়ে চিন্তিত, আমার গ্লাইফোসেট সমৃদ্ধ রাউন্ড আপ নিয়ে চিন্তিত। যেমন আমি বড় ব্যক্তিদের কথা বলি, আমার তো অফেন্স গুলো এখন অনেক বড় মাপের হয়ে গেছে। এখন আর আমি গান বাজিয়ে শোনা, হর্ন বাজানো, বাট এইগুলো সফিস্টিকেশনও তো একটা সমাজে আসতে হবে। না আসলে তো সেই সমাজকে আপনি টেনে জিডিপি বাড়িয়ে, জিডিপি তো আপনার বাড়বে আর আমি গরিবই থাকবো, অ্যাভারেজে গিয়ে আমাদের 1100 হবে, কিন্তু আমার তো আর 100 বেশি বাড়তেছে না। ফলে জিডিপি বাড়লেও আমরা সভ্য হব না যতক্ষণ পর্যন্ত নুইসেন্সের ভ্যালুটাকে আমরা বুঝতে না পারি এবং ওইটার আমরা চর্চা না করি। কিন্তু যেটা চর্চা করার লিগ্যাল ক্ষেত্রটা আমি বলবো যে অনেক বেশি সংকীর্ণ, এবং কালক্রমে বিভিন্ন নুইসেন্স, বিভিন্ন অফেন্স যেগুলোকে নুইসেন্স বলা হয়েছে, সেগুলো অন্যান্য আইনে চলে যাওয়ার কারণে অন্যান্য প্রতিকার পাওয়ার অধিকারও, প্রতিকার পাওয়ার সুযোগও মানুষের অনেক বেড়ে গেছে। সেজন্য তারা ওই ছোট্ট একটা কম্পেনসেশনের একটা ক্যালকুলেশন করে ওটার উপরে কোর্ট ফি জমা দিয়ে হারবে কি জিতবে জানে না, মামলা করবে, ট্রায়ালের প্রসেসে যাবে, তারপর একের পর এক স্তর পার হবে, এই ঝক্কিটা আর নিতে চায় না। ধন্যবাদ ম্যাডাম, আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। ম্যাডাম, আপনি বলছিলেন যে আমাদের দেশে ভিন্ন ভিন্ন আইন এবং আবার রিট পিটিশনের কথা বলছেন। এখন বিষয়টা হচ্ছে যে আমাদের এই গণ উপদ্রব বা পরিবেশ বিষয়ক যে ক্ষতি, সেটা কিন্তু শুধুমাত্র ঢাকা শহরে সীমাবদ্ধ নয়, কিন্তু আমাদের হাইকোর্ট, যেহেতু আমরা ইউনাইটেড স্টেট, আমাদের হাইকোর্ট কিন্তু বাংলাদেশে শুধুমাত্র ঢাকা শহরেই অবস্থিত। তো কাজেই আমরা যখন দেখা যাচ্ছে সাপোজ আমাদের দূর প্রান্তে একটা গণ উপদ্রবের শিকার ব্যক্তি, তার কি হচ্ছে, মানে সে যদি লিগ্যাল রিকোর্সের জন্য আবার এত দূর আসতে হয়, আবার রিট পিটিশন, আবার মানে আমাদের মামলা জট এন্ড এভরিথিং, এন্ড দেন এটার একটা লেংথি প্রসিডিউর টু গেট দ্য রেমেডি, এন্ড এগুলা যদি হয় তাহলে পরে সে তো সেকেন্ড টাইম সাফারার হবে, এবং ইতিমধ্যে মনে হয় গণ উপদ্রবের শিকার হয়েও যেতে পারে একটা মামলা সমাধান হতে হতে। তো এর জন্য কি ম্যাডাম স্পিডি করে আদালতের ব্যবস্থা বা এন্টারটেইন করার জন্য, যদিও কিছু বিষয় অলরেডি নিম্ন আদালতগুলোতে হয়তো দেওয়া আছে, কিন্তু সম্পূর্ণ যদি করতে হয় সেরকম আবার পরিবেশ আদালতের বিষয় আছে প্রত্যেক জেলায় বসাবার জন্য, কিন্তু ওই আইনটার পরেও কিন্তু এখনো পর্যন্ত আমরা শিওর না যে সব জেলায় কি এখনো পরিবেশ আদালত এস্টাবলিশ হয়েছে কিনা বা এভরিথিং। সেক্ষেত্রে যদি আপনি কিছু জানাতেন ম্যাডাম, হাউ টু গেট দ্য লিগ্যাল রেমেডি এন্ড হোয়াট উড বি দ্য প্রসিডিউর টু ওভারকাম দিস ব্যাকলগ or problematic issue. জি, একটা বিষয় আমি আপনাকে বলি, বেশিরভাগ নুইসেন্সই আসলে এনভায়রনমেন্টাল ইস্যুস, হ্যাঁ, এটা আমরা ক্লিয়ার। তারপরেও বেশিরভাগ এনভায়রনমেন্টাল ইস্যুসেই আমি নুইসেন্সের মামলা করব না, অ্যাজ আই সেড, যে আমার অন্য সেক্টরের লতে আইনটা চলে আসাতে আমার জুডিশিয়ারি অন্যভাবে ডিফাইন্ড হয়ে গেছে, প্রতিকারও অন্যভাবে ডিফাইন্ড। আমরা কিন্তু হাইকোর্টে কেবল ঢাকার মামলা নেই না, প্রচুর ডিভিশনাল মামলা আমরা ঢাকা হাইকোর্টে নিয়ে আসি, হ্যাঁ, এবং সেখানে আমি রাইট টু লাইফ এভেইল করে আমরা সরকারের ব্যর্থতাকে দায়ী করি এবং
রিট তো আপনি সরাসরি শুধুমাত্র প্রাইভেটের বিরুদ্ধে যাবেন না, সরকারের সাথে যে প্রাইভেট ভায়োলেট করছে তার বিরুদ্ধেও যাবেন। তখন সেই প্রাইভেটকেও আমরা নিয়ে আসতে পারি এবং আজকাল আমরা ক্ষতিপূরণও পাচ্ছি। যখনই পরিবেশ আদালত কোনো দেশে পপুলার হয়েছে, সেটা কিন্তু পপুলার হয়েছে হায়ার টায়ারে। আপনি ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল দেখেন, ইন্ডিয়ার ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালের বিচারপতিকে ভারতের সুপ্রিম কোর্টের 11 জনের মধ্যে একজন বা কোনো একটা রাজ্যের প্রধান বিচারপতি, এবং তার উপরে আপিল খালি যাবে হচ্ছে সুপ্রিম কোর্টে। কাজে আপনি লোয়ার টায়ারে রেখে বা ট্রায়াল কোর্টে রেখে এনভায়রনমেন্টাল কোর্ট পপুলারাইজ করা গেছে, আমাদের মতন আর্থসামাজিক বাস্তবতায় তা করা যায় নাই। অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের বা ইউকের বিষয় ভিন্ন। অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের পরিবেশ আদালতের গঠনও ভিন্ন, তাদের বিচার বিভাগের স্বাধীনতাও ভিন্ন, তাদের ট্রায়ালের প্রসেসও ভিন্ন, তাদের রেকর্ড কিপিং, ডেটা কালেকশন, ইনফরমেশন ঠিক মতন পাওয়া, ওইগুলো অনেক বেশি ভিন্ন। হ্যাঁ, আমাদের হাইকোর্টেও আমরা একটা মামলা নিয়ে গিয়ে যদি বলি, মাই লর্ড, গুলশান লেকের পাড়ে প্লট সৃষ্টি করা হয়েছে, অন্য পক্ষে লয়ার দ্বারা, মাই লর্ড এটা তো গুলশান লেক না, এর মধ্যে কোথায় লেখা আছে গুলশান লেক? লেখা আছে খালি একটা এরকম এরকম জলাশয় দেখা যায়, এটা তো লেক না মাই লর্ড। তারপরে আমাকে একটা কাগজ বের করতে হয় যেখানে মধ্যে গুলশান লেখা থাকবে। তারপরে যদি আমরা বলি পাড়ে, মানে এটা তো পাড় লেখা নাই, পাড় কোথায় লেখা আছে? যখন দেখানো যাচ্ছে পাড়ের মধ্যে পায়ের ছোপ ছোপ ছাপ আছে, পাড় তো লেখা নাই। এই নিয়ে পর্যন্ত আমাদের হাইকোর্টে তর্ক হয়। কাজে আপনি যদি এনভায়রনমেন্ট কোর্টের সাকসেসফুল কোর্ট দেখতে চান, সেটা ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালে, যদিও এখন সেখানেও অ্যাপয়েন্টমেন্টটা অনেক পার্টিজান হয়ে গেছে। সো আই উড সে যে আপনার নুইসেন্স নিয়ে যদি সত্যি জনগণকে আপনি প্রতিকার দিতে চান, তাহলে রিলিফের জিনিসটা আপনাকে হায়ার কোর্টে নিয়ে আসতে হবে। ট্রায়াল প্রসেসে নিয়ে গেলে মানুষকে অনেক বেশি হ্যারাসমেন্টের সে মুখোমুখি হবে। আর সাধারণত এনভায়রনমেন্টাল নুইসেন্স যেগুলো হয়, সেগুলো করে হচ্ছে অনেক বেশি পাওয়ারফুলেরা, আর বিপাকে পড়ে হচ্ছে গরিব মানুষেরা। তাদের ওইভাবে করে নিজেদেরকে অর্গানাইজ করে গিয়ে নুইসেন্সের মামলা করা, উকিলের পয়সা দেওয়া, কোর্টের খরচ মেনটেন করা, সময়ে সময়ে হাজির হওয়া শুনানিতে, এগুলো আসলে সম্ভব হয় না। সেজন্য আই উড সে যে আপনি মানে হায়ার টায়ারে যদি কিছু সেট করেন which will not operate as a trial court, হ্যাঁ, কিন্তু রিলিফ দেওয়ার ক্ষমতা আরো বেশি থাকবে, সেখানে বরং আপনি সাকসেসফুল হতে পারবেন। যেমন সাকসেসফুল হয়েছে, আপনি এই যে রাতলামের উদাহরণ দিলাম, শেষ পর্যন্ত কিন্তু সুপ্রিম কোর্ট, ওই যে বেকারির উদাহরণ দিলাম গোবিন্দ স্বরূপ, সেটাও কিন্তু সুপ্রিম কোর্ট গিয়ে আপহেল্ড করলো। ওকে, জি ম্যাডাম, আপনি বলছিলেন যে মানে যারা পাবলিক নিউসেন্স করছে এদের অধিকাংশই দেখা যাচ্ছে যে অনেক ক্ষমতাধর ব্যক্তি। এটার প্রমাণ কিন্তু আমরা নদীমাতৃক বাংলাদেশে দেখতে পাচ্ছি যে অনেক নদী ইতিমধ্যেই বর্জ্য ফেলার কারণে বা অন্যান্য অব্যবস্থাপনার কারণে ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের পর কিন্তু মারা গেছে, এবং এমনও হয়েছে যে নদীকে আইনগতভাবে স্বীকৃত করেছে তুরাগকে কিছুদিন আগে উচ্চ আদালত। তারপরও কিন্তু আমাদের পরিবেশগত যে পলিউশন ফ্রম ইন্ডাস্ট্রিয়াল বর্জ্য ব্যবস্থাপনার গাফিলতির কারণে হচ্ছে, তো সেই সব ক্ষেত্রে কিন্তু এখনো আমাদের নদীগুলো কিন্তু সম্পূর্ণ নিশ্চিতভাবে বলা যাচ্ছে না যে নিরাপদ, বা সেটার জন্য কিছু রেগুলেশনও থাকা দরকার, এবং যা আছে তা কি পর্যাপ্ত কিনা। আবার একটা বিষয় এটাও তো স্বীকৃত যে আমাদের অর্থনৈতিক সোর্সের মধ্যে এখন ওয়ান অফ দ্য মেজর কিন্তু ইন্ডাস্ট্রিয়াল ইকোনমিক আর্নিং, যেটা আমাদের মনে হয় রেমিটেন্সের পরেই অবস্থান করছে। রেমিটেন্স তো আমরা হয়তো অন্য দেশগুলোর উপর আমাদের নির্ভরশীলতা অবশ্যই আছে, কারণ তারা যদি আমাদের থেকে শ্রমিক না নেয় তাহলে পরে কিন্তু আমরা দিতে পারছি না, বা অনেক ইরেগুলেটি, ওগুলো কথা বাদই দিলাম। কিন্তু এই যে ইন্ডাস্ট্রিয়াল ইনকাম, সেটা কিন্তু এখন একটা অত্যন্ত বড় রোল প্লে করছে আমাদের ইকোনমিক গ্রোথের কারণে, তো গ্রোথের দিক থেকে। তো সেই ক্ষেত্রে ইন্ডাস্ট্রিগুলোর উপর যেসব এনভায়রনমেন্টাল রেগুলেশন আছে গণ উপদ্রব এড়াবার জন্য, সেটা কি যথেষ্ট কিনা বা সেটা কতটুকু কার্যকর, এ বিষয়ে আপনি যদি আমাদেরকে কিছু মতামত দেন, বা যদি কোনো লেখনাও থাকে সেই জায়গাটা কোথায় এবং সেটা উত্তরণের জায়গাটা কি হতে পারে, সে বিষয়ে আমাদেরকে একটু জানাবেন যদি। সংক্ষেপে জানাই, আইন পর্যাপ্তই আছে। আপনার সংবিধানেও তো বলা আছে যে জনগণই সকল ক্ষমতার উৎস, তো সেগুলো কি আমাদের রাষ্ট্র পরিচালনায় মানা হয়? মানাতে হয় না। তো এখন আপনার আইনে যেগুলো সীমাবদ্ধতা আছে, সেগুলো আপনি তখনই কাটিয়ে উঠতে পারবেন যখন আপনি আইনের চর্চা করেন।
আইনটা প্র্যাকটিস করতে গেলে আপনার দেখা যাবে এই জায়গায় লিমিটেশন আছে, তখন আপনি গিয়ে ওই জায়গাটা রেকটিফাই করার চেষ্টা করবেন। আপনি আইনকে কেবল বইয়ে রেখে দিলেন কাজীর গরুর মতন, তাহলে তো আর সবচেয়ে ভালো আইন দিয়েও কোনো লাভ হবে না। হ্যাঁ, তো আমি সেজন্য আইন খুব কিছু কিছু ক্ষেত্র আছে যেখানে আইন লাগবে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আইন থাকলেও আইনগুলো আসলে কাজে হয় না, কাজে আসে না। পেনাল কোড কত বিধানই তো এখানে আছে, তাই না? পেনাল কোড দিয়েই কিন্তু, নুইসেন্স দিয়েই কিন্তু আমাদের নদীগুলোকে আপনি বাঁচাতে পারতেন, শিল্প প্রতিষ্ঠানগুলোর কাজকর্ম ম্যাজিস্ট্রেটই বন্ধ করে দিতে পারতো। করেছে কি? করে নাই তো। এখন এইটা ডাজ নট ডিপেন্ড অন হাউ স্ট্রং ইউর ল ইজ, ইট অলসো ইউ অলসো হ্যাভ টু answer the question about how independent and how strong your judiciary is. আপনার পরের প্রশ্নগুলো হয়ে যাচ্ছে যে পুরোটা ডেভেলপমেন্ট কেন্দ্রিক। হ্যাঁ, আপনি ডেভেলপ করবেন, আপনি ট্যানারি রপ্তানি করবেন বলে তো আপনি ধলেশ্বরী নষ্ট করবেন না, আপনি বুড়িগঙ্গা নষ্ট করবেন না, এটা আপনার কমন সেন্সও আপনাকে এলাও করে না। একই সাথে এটা হচ্ছে একটা ট্যানারি যদি 2000 লোকের কাজ দেয়, ধলেশ্বরী আর বুড়িগঙ্গার উপর কত কোটি মানুষ নির্ভর করে। কাজী আপনি the fact that you are running an industry does not authorize you to pollute the natural resource base that supports the livelihood of millions if not billions. এটা কিন্তু আমরা এই করোনার সময় দেখেছি, আপনি কোনো মন্ত্রীকে দেখেন নাই যায় হায় ওই ইন্ডাস্ট্রিতে চলতেছে না আমি যাই ওটা চালায় দিয়ে আসি, কিন্তু এমপিরা কিন্তু মাঠে নেমে গেছিল ধান কাটতে। মানুষকে যদি খাওয়া দাওয়া না যায় তাহলে কিন্তু মেস হয়ে যেত একটা। হ্যাঁ, আপনি ইন্ডাস্ট্রি চালাবেন তার অর্থ এই না যে আপনি আনসেফ ওয়েতে কেমিক্যাল স্টোর করবেন। হ্যাঁ, আপনাকে সাস্টেইনেবল ডেভেলপমেন্টের কথা বলতে হবে। আজকাল এই সাস্টেইনেবল ডেভেলপমেন্টটা মোস্ট এক্সপ্লয়েটেড একটা নোশন। কাগজে কলমে সবকিছু ঠিক করে দিয়ে আসলে কিন্তু পলিউট করে যাইতেছে। কাগজে কলমে সবারই সার্টিফিকেট আছে, সবারই সবকিছু আছে। হ্যাঁ, আবার একটা কথা দেখেন, আপনি এই যে কদিন পর শ্রমিক মারা গেলে শ্রম অধিদপ্তর বলবে কি আমাদের তো ইন্সপেক্টর নাই। তো আপনি যে বললেন যে ইন্ডাস্ট্রি আমাদের দেশের অর্থনীতিতে অনেক বড় ভূমিকা রাখছে, তার মানে শ্রমিকেরা অনেক বড় ভূমিকা রাখছে। তো সেই শ্রমিকরা নিরাপদ নাকি নিরাপদ না সেটা দেখবার জন্য অফিসার কেন পর্যাপ্ত পরিমাণে নিয়োগ করা হয় না? যেটা মধ্যম আয়ের দেশ হয়ে যাচ্ছে বলে এত হাইপ ক্রিয়েট করা হচ্ছে। পুলিশ তো অনেক নতুন করে অ্যাপয়েন্টমেন্ট দেয়া হচ্ছে, তাহলে কেন শ্রমিক ইন্সপেক্টর অ্যাপয়েন্টমেন্ট দেয়া হচ্ছে না? সো এটা হচ্ছে কি আপনার ভিশন অফ দ্য নেশন। আপনি একটা নেশনকে কিভাবে দেখতে চান? আমাদেরকে কেউ পুছে কখনো জিজ্ঞেস করে যে নেশনটাকে আমরা কিভাবে বানাইলে আপনারা খুশি হবেন? কেউ তো জিজ্ঞেস করে না। আগে আমাদের নেতা ছিল, এখন তো আমরা ভোটও দিই না, সে অর্থে আমাদের নেতা নেই। দেশে অনেক নেতা আছে, বাট উই ক্যান্ট সে যে আমাদের নেতা, তাই না? তো আপনার ওভারঅল গণতন্ত্র, আপনার ওভারঅল অ্যাকাউন্টেবিলিটি, আপনার ওভারঅল ফাংশনাল এনভায়রনমেন্ট অফ দ্য ইনস্টিটিউশন সবকিছুর উপর নিয়ে আপনাকে চিন্তা করতে হবে। তারপরেও কিন্তু আমি বলবো যে আমাদের উচ্চ আদালত বেশ বলিষ্ঠ ভূমিকা অনেক কটা ক্ষেত্রেই রেখেছে। সব ক্ষেত্রে না হলেও কোনো কোনো ক্ষেত্রে উচ্চ আদালতের কারণেও কিন্তু অনেক ইললিগাল কাজ লিগালাইজড হয়ে যায়। হ্যাঁ, কিন্তু এখনো পর্যন্ত মানুষের এনভায়রনমেন্টাল পলিউশন বলেন বা নুইসেন্স বলেন, by whatever name you call it, এখনো কিন্তু মানুষের বিচার পাওয়ার আশাটা উচ্চ আদালত জাগিয়ে রেখেছে। ধন্যবাদ ম্যাডাম আপনাকে। আমরা আবার আপনার কাছে কিছু সময় পর ফিরে আসছি। কিছুক্ষণের মধ্যে আমরা কাজী তিউনি জিন্নাত ম্যাডামের কাছে যাব, তার কাছ থেকে আপনার কাছে কিছু প্রশ্ন নিয়ে চলে আসবো যদি সময় সংকলন হয়। আপনাকে ধন্যবাদ ম্যাডাম আমাদের জ্ঞানের দ্বারা আলোকিত করার জন্য। ধন্যবাদ। আমি এখন আমন্ত্রণ জানাচ্ছি কাজী তিউনি জিন্নাত ম্যাডামকে। তাকে আমি আবার এখানে উপস্থিত জনগণের সামনে পরিচয় করিয়ে দেওয়ার মতো আমার মনে হয় না এমন একটা বিশ্ববিদ্যালয়ের অ্যালুমনাস, যেহেতু তিনি অত্যন্ত পরিচিত একজন মানুষ, পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, এখন বর্তমানে পিএইচডি স্টুডেন্ট টেম্পল ইউনিভার্সিটি ইউনাইটেড স্টেটস অফ আমেরিকাতে অবস্থান করছেন। আমি ওনাকে আপু বলে ডাকি যেহেতু আমার ইউনিভার্সিটির সিনিয়র, আপনারা কিছু মনে করবেন না সে বিষয়ে। তো আপুর কাছে যাওয়ার আগে আমি একটা গবেষণার স্ট্যাটিস্টিক তুলে ধরতে চাই, যেটা আমাদের ম্যাপ অফ জাস্টিস কর্তৃক গবেষণাটা আয়োজন করেছিল এবং সর্বশেষ সেটা যে রিপোর্টটা পেয়েছি সেটার একটা সমীক্ষা করেছি আমরা যে গবেষণার মাধ্যমে। সেটা হচ্ছে আমাদের দেশে 41% মানুষ জানে না গণ উৎপাদ একটি দেওয়ানি দায় এবং আবার ফৌজদারি দায়।
আবার তা 52.5% মানুষ স্বীকার করেছেন প্রতিদিন গণ উৎপাতের দ্বারা শিকার হচ্ছেন। এই 52.5% মানুষ যারা গণ উৎপাতের শিকার হচ্ছেন আমাদের সমীক্ষা অনুযায়ী, তাদের মধ্যে আবার 78% মানে 78% মানুষ বলছেন যে তারা এই অপরাধের বিরুদ্ধে কোনো অবস্থান তারা কখনো নেয়নি। এখন আমরা যে প্রশ্নটা আপনাকে এই সমীক্ষার পর জানতে চাচ্ছি সেটা হচ্ছে, জনমনে কেন এই অপরাধটা অপরাধ হিসেবে গণ্য হয় না? কেন তারা এই অভ্যাসগত ভুলগুলা বারবার করছে? কেন গণ উপদ্রবের সৃষ্টি আমাদের দেশে করছে বা কাউকে দেখছে? আমরা যখন একটা অপরাধী দেখি তখন কিন্তু একটু ভিন্ন চোখে দেখি অন্য সকল অপরাধীদেরকে কম্পারেটিভ টু এই যে অনুপদ্রবের দ্য পাবলিক নিউসেন্সের অফেন্ডারদেরকে যা দেখি না তার থেকে কিন্তু ভিন্নভাবে দেখি যে একটা অপরাধ করেছে। কিন্তু গণ উপদ্রবের অপরাধীর ক্ষেত্রে কিন্তু তেমনটা হয় না। এই ময়লা ফেলছে এর জায়গায়, এ একটু গান শুনছে, এই ধরনের চিন্তা ভাবনা। আবার কেউ বলতেছে এটা নাকি অপরাধ, আর এটা অপরাধ কবে হলো, এই ধরনের কথাবার্তা। তো এটা তো নিশ্চিতভাবে বলা যায় জনসচেতনতার অভাব থেকে এরা বলছে। এটা কেন অপরাধ হিসেবে বিবেচনা করছে না, আর তার ফলে কেন এত বড় তৈরি হয়েছে সেই সম্পর্কে কাজী তিউনি জানতে চাই। ধন্যবাদ মারুফ। তুমি যে প্রশ্নটা করেছো এটার উত্তর কিছুক্ষণ আগে কিন্তু রিজওয়ানা আপা দিয়ে গেছে। রিজওয়ানা আপু যে উদাহরণটা দিল আরকে মিশন রোডে, ওই ভদ্রলোকের নামও এখন আমি ভুলিনি, ওনার নাম সম্ভবত নাজমুল হক ছিল। তো এটা বাংলাদেশে 3 বছর হয়নি, 2018 3 বছর হয়েছে, 2018 শুরুর দিককার জানুয়ারি ফেব্রুয়ারির ঘটনা। তো একজন 65 বছর বয়স্ক লোক আরকে মিশন রোডে তার প্রতিবেশীকে অনুরোধ করতে গিয়েছে যে আমি অসুস্থ, আমার হৃদরোগের জনিত আমার রোগ আছে, তো আপনাদের এই যে উচ্চমাত্রার শব্দ ব্যবহার করছেন এতে আমার শারীরিক সমস্যা হচ্ছে। তো আপনার কি মনে হয় যে আমরা বাংলাদেশে আমরা কিন্তু শত্রু সুলভ, মানে আমি কিছুটা মানে একটা জীবনের একটা সময় পর্যন্ত আইন পড়তাম, এখন কিছুটা সামাজিক বিজ্ঞান অপরাধ বিজ্ঞান মিলিয়ে পড়ি। তো আমি মানে সমাজকে আমি যে লেন্সে দেখি, আমরা জাতি হিসেবে, আমরা নেইবারহুড হিসেবে আমরা কিন্তু শত্রু পরায়ণ না। ঠিক আছে, আমরা কিন্তু শত্রু পরায়ণ না, আমাদের প্রতিবেশীদের সাথে আমাদের শত্রু সুলভ আচরণ না, আমরা বন্ধু সুলভ আচরণে থাকি। তো একজন প্রতিবেশী তার প্রতিবেশীর একটা অনুরোধে তাকে মেরে ফেললো, এই টেন্ডেন্সিটা, এই চিন্তাটা কোথা থেকে আসতে পারে? এই চিন্তাটা কিন্তু তাকে মেরে ফেলার ইচ্ছা থেকে, বা তুমি আমাকে রিকোয়েস্ট করেছো আমি তোমার অনুরোধে শত্রু হয়ে গেলাম দেখে তোমাকে মেরে ফেলছি, সেখান থেকে আসেনি। বরঞ্চ এই চিন্তাটা ওই আন্ডারস্ট্যান্ডিং থেকে এসেছে যেখানে তুমি মনে করো যে তোমার যা খুশি তাই করার অধিকার আছে, এবং তুমি সমস্ত কিছুতে তোমার সুবিধাটা, তোমার কমফোর্টটা, তোমার স্বাচ্ছন্দ্যটাকে সবার উপরে চিন্তা করো, এরকম একটা মানসিকতা থেকে তুমি যখন আগাও, এবং তারপর তুমি যখন 30-35 বছর হও, তখন তোমার গান শুনতে কেউ বাধা দিলে তোমার আর ভালো লাগে না। এটা একটা প্র্যাকটিস যেটা আমরা এত বছর ধরে করে এসেছি, যার দরুন আমরা বুঝতে পারি না যে কেন বাসে বসে মার সাথে ভিডিও কলে কথা। আমি নিজেও অনেক বছর পর্যন্ত আমি বিদেশি, মানে 2013 থেকে আমি বাইরে অন এন্ড অফ দেশ এবং বাইরে করে আছি, আমি প্রথমে বুঝতে পারতাম না যে আমি মার সাথে বাসে বসে ভিডিও কলে কথা বললে ওর কি সমস্যা। এইটা বুঝতে আমার 1 বছর সময় লেগেছে যে এটা প্রাইভেসির ব্যাপার, এটা সাউন্ডের ব্যাপার, ওর হয়তো বাস থেকে নেমে পরীক্ষা দিতে বসতে হবে, অনেক কিছু আছে এখানে। তো এই বোঝটা আমাদের হয়নি অনেক বছর, মানে শত বছর ধরে এই চর্চাটা না করে আমরা এখন টোটালি এই যে আমরা মানুষের লাইফকে এনক্রোচ করছি, এই আইডিয়াটার উপরে আমরা শুধুমাত্র নিজেদের স্বাচ্ছন্দ্য এবং নিজেদের সুবিধাটাকে দেখি, এবং সেটা দেখে মানে আমার একটু কষ্ট করে দূরে যে ময়লা ফেলতে হবে দেখে একজনের বাসার সামনে ময়লাটা ফেলে দিচ্ছি। ঠিক আছে, তো এই আইডিয়াটা আমরা প্র্যাকটিস করিনি দেখে তুমি যে বললা যে কেন অপরাধী মনে করি না, কারণ আমরা অপরাধ মনে করি না এবং আমরা মনে করি এগুলো আমাদের অধিকার, মানে এটা আমার স্বাচ্ছন্দ্যই আমার অধিকার, কিন্তু আমার স্বাচ্ছন্দ্য কাউকে বাধাপ্রাপ্ত করলে সেটা যে সমস্যা হতে পারে এটা আমাদের বুঝে আসে না। তো তোমার প্রশ্নটার উত্তর রিজওয়ানা আপার ওই উদাহরণেই চলে এসেছে। আমি এটা সূত্র ধরে আরো একটা জিনিস তোমাকে
বোঝায় যে আমাদের সোসাইটিতে কেন এই জিনিসটাকে আমরা এখন একসেপ্ট করতে পারি না। এবং এটা বললে আরো একটা জিনিস, মানে রিজন আপাকে নিয়ে আমরা কথা বলছিলাম এবং আপা নিজেও বললেন যে কাজের শুরু থেকে এখন বর্তমানে মানে চ্যালেঞ্জেস গুলো যে কোন লেভেলে বেড়েছে। আপার আমার কথা মনেও থাকার কথা না, আমি ক্লাস 7-এ পড়ি, বেলা তখন স্কুলে বিভিন্ন আয়োজন করতো, পরিবেশ বিষয়ক সচেতনতা মূলক আয়োজন করতো। আমি তখন বিকারণেসে আমাদের স্কুলেও আয়োজন হয়েছে। তো তখন একটা লেভেল ছিল যে সময় আমাদের 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 ওই ম্যাস ইন্ডাস্ট্রিয়ালাইজেশন শুরু হয়নি, আমাদের ম্যাস আরবানাইজেশন শুরু হয়নি, আমাদের চ্যালেঞ্জেস গুলো উঠতি ছিল। এবং যারা দূরদর্শী সম্পন্ন যে সকল অর্গানাইজেশন বা আপার মতো কিছু সময় তো এগুলো ছিল ওয়ান ম্যান শো, একারা যুদ্ধ করে যাচ্ছে, একাই যোদ্ধা, বাকিরা কেউ আমরা বুঝতে পারছি না যে কেন মানে কিছু সময় এরকমও হতো যে মানুষের মনে হতো যে এই লোক বা এই মহিলা এত চিল্লাপাল্লা কেন করছে, মানে এটা নিয়ে এত কি, মানে সবই তো ঠিক আছে। কিন্তু দেয়ার ওয়াজ আ টাইম যখন এগুলো অ্যাড্রেস করার মতো রিসোর্সেস এবং প্ল্যানিং করার মতো সুযোগ আমাদের হাতে ছিল। কিন্তু আমরা কিন্তু তখন এই আপাদের মতো মানুষদের কথাগুলো আমরা শুনিনি। একটা মানে সমানে পরিবেশ মন্ত্রণালয় এবং ওখান থেকে এই সমস্ত কথা যে নদী বাঁচাও আন্দোলন বলো, বুড়িগঙ্গা ভরাট হয়ে গেছে, বুড়িগঙ্গাকে বাঁচাতে হবে, সেগুলো কিন্তু সমানে আমরা নেগলেক্ট করে গেছি, আমরা চোখে এড়িয়ে গেছি। এই জিনিসগুলোকে প্রপার যতক্ষণ না পর্যন্ত এক্সট্রিমে গেছে, মানুষ মারা গেছে, যতক্ষণ না পর্যন্ত মানে একদম ভরাট হয়ে গেছে, এখন ওইখানে আর লঞ্চ চলাচল করতে পারছে না, এক্সট্রিম না যাওয়া পর্যন্ত কোনো একটি বিষয়কে আমরা অ্যাড্রেস করিনি। এবং তারা এই চ্যালেঞ্জেস গুলোকে ফেস করতে করতে তোমার ম্যাস ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, ম্যাস শিল্পায়ন হয়েছে পরিকল্পনা ছাড়া, ম্যাস আরবানাইজেশন হয়েছে, ঢাকা শহর বলো অন্যান্য শহর বলো, প্রচুর গ্রাম থেকে মানুষ এসেছে এই আরবান কমিউনিটিতে থাকার জন্য, যাদের কিন্তু আরবান কমিউনিটিতে থাকার মতো না সেই শহর প্রস্তুত ছিল তাদেরকে এমব্রেস করার জন্য, মানে সেই শহরকেও সুযোগগুলো তৈরি করে দেওয়া হয়নি। যে মানুষগুলো আসছে আরবান সেটআপে ঢোকার জন্য, সেই মানুষগুলোরও ওই সিভিক সেন্স ডেভেলপ আমরা করাই নাই। তো এই ক্ল্যাশ গুলো আমরা সময়ের পর সময় করে গেছি। এখন দেখেন তাদের মতো আন্দোলনকারীদের কাছে আমাদের এটা শুনতে হচ্ছে যে এই সমস্ত সমস্যা এখন মানে উই আর ইন আ বিগার প্রবলেম নাও। আমরা এখন রামপাল নিয়ে কথা বলছি, আমাদের পলিউটেন্ট লেভেল এখন কোথায় গিয়ে দাঁড়িয়েছে, আমরা মানে প্রায় সময় আমরা ফার্স্ট সেকেন্ড হওয়া নিয়ে যুদ্ধ করি যে পৃথিবীর সব থেকে অবাসযোগ্য কিনা, সব থেকে দূষিত বায়ু কিনা, এগুলো নিয়ে আমরা এখন ফাইট করছি যে কখনো ফার্স্ট হওয়ার জন্য চেষ্টা করি, মাঝে মাঝে সেকেন্ড হয়ে যায়, পরের বছর আবার চেষ্টা করে ফার্স্ট হই। তো এখন কিন্তু তাদের মতো মানুষ যারা কাজ করছে তাদেরকে চ্যালেঞ্জেস আমরা খালি কি করেছি, আমরা তাদের চ্যালেঞ্জেস ডে বাই ডে আমরা বাড়িয়ে তুলেছি। কেন বাড়িয়ে তুলেছি? কারণ ওই তোমার যে কোয়েশ্চেনটা যে আমরা এখন পর্যন্ত এই জিনিসগুলো যে অপরাধ, এগুলো ছোট লেভেলে যখন শুরু হয়েছে অ্যাড্রেস করা হয়নি, এখন জিনিসগুলো বড় মাপে হয়েছে। এবং তোমাকে আরেকটা জিনিস আলোচনাতে শারওয়াতের আলোচনাতে এসেছে, আপার আলোচনাতে এসেছে, আমরা যে সকল পাবলিক নুইসেন্স মানে বড় করে আমরা যদি পুরোটা দেখি, আমি বললাম যে একটা সময় পর্যন্ত আমি আইন নিয়ে দেখেছি, বাট এখন আমার অনেকটা স্টাডি করি হচ্ছে মানে ক্রিমিনোলজি বা তোমার আইন প্রতিরোধে, মানে মানে নট অ্যাবাউট আইন, বাট তোমার আর কোন কোন লেন্স থেকে দেখলে সমস্যাগুলোকে আরেকটু স্পষ্ট ভাবে দেখা সম্ভব হয়। তুমি যদি পুরোটা পাবলিক নুইসেন্সের চ্যাপ্টারটাকে খুলে দেখো, তুমি দেখবা যে এখানে দুই রকমের মানে পুরো সমস্যাটাকে দুই ভাগে ভাগ করতে পারো তুমি, মানে তুমি যদি সমাধান করতে যাও তুমি সমস্যাটার রুট কজেস এর দুটো দেখবা। একরকম সমস্যা আমরা ফেস করছি, যেটার একটা উদাহরণ আমাদের গত 2 দিন আমাদের নিউজ ফিড ভেসে যাচ্ছে, যে কত মানে শ্রমিক মানে কত মানুষ তালাবদ্ধ হয়ে মারা গেল এবং সেখানে আমাদের প্রপার ইনভিজিলেশন নাই, প্রপার আমাদের দেখা হচ্ছে না। এবং এটা কিন্তু একটা কারখানা না, প্রতি বছর সেই তাজরিন থেকে শুরু করে তুমি দেখো যে তাজরিনের আগেও মানে নিয়মিত আমাদের কারখানায় আগুন লাগছে এবং প্রচুর পরিমাণে মানুষ মারা যাচ্ছে, প্রচুর পরিমাণে মানুষ মারা যাচ্ছে। এই সমস্ত অব্যবস্থাপনা, তারপরে কলকারখানার বর্জ্য থেকে শুরু করে, এগুলো হচ্ছে বড় রকমের পাবলিক নুইসেন্স যেগুলো আমাদের হচ্ছে লার্জ স্কেল, মানে যেটা একটুতেই অনেক ক্ষতি করছে। আর এক রকমের পাবলিক নুইসেন্স গুলোকে তুমি যদি অ্যাড করো, সেটা হচ্ছে আমাদের ইন্ডিভিজুয়ালিস্টিক কিছু পাবলিক নুইসেন্স আমরা করছি। আমরা এখনো মনে করো গাড়ির হর্ন থেকে শুরু করে, রাস্তাকে নোংরা করা থেকে শুরু করে, রাস্তায় দাঁড়িয়ে মানে পোস্ট আপ করা থেকে শুরু করে, উচ্চ মাত্রায় শব্দ করা থেকে শুরু করে,
আরো বিভিন্ন রকমের পাবলিক নিউসেন্স আমরা ইন্ডিভিজুয়াল লেভেল থেকে করছি। এখন এই পুরো জিনিসটাকে যদি আমি দুইটা লেন্সে দেখি, আমার কাছে মনে হয় যে প্রথম যেগুলো নিয়ে আমরা আলোচনা করলাম, যেগুলো হচ্ছে আমাদের বড় মাপের, সেগুলোর ক্ষেত্রে আমাদের আইন এবং আইনের প্রয়োগের প্রয়োজনীয়তাটা অনেক বেশি। কারণ এই জিনিসগুলো হচ্ছে, এগুলো অবশ্যই অসচেতনতার জন্য হচ্ছে না, ঠিক আছে? কোটি টাকার ব্যবসা যারা করছেন তারা আইন মানে অসচেতন, আইন বুঝতে চাচ্ছেন না, এটা না। এই ক্ষেত্রে ব্যাপারগুলো হচ্ছে, সেটা হচ্ছে পিওর তাদের হচ্ছে আমাদের যে ক্যাপিটালিস্ট সোসাইটিতে আছে, আমাদের অর্থলগ্নির ব্যাপার, এবং 2 টাকা তারা খরচ করবেন না। এটা হচ্ছে বড় কথা, যে তারা এই সমস্ত মেইনটেনেন্স করবেন না, তারা তাদের এই কারখানায় চিমনি লাগাবেন না, তারা এই মেইনটেনেন্স করবেন না, তারা তাদের বর্জ্য ফেলাবেন নদীতে, এই বর্জ্য মেইনটেনেন্সের জন্য আলাদা খরচ তারা করবেন না। এটা এমন না যে এটা তারা না বুঝে করছে, দিনের পর দিন এক একটা নদী ভরাট হয়ে যাচ্ছে তাদের বর্জ্য দিয়ে। এইটা তারা জাস্ট না বুঝে করছেন, এইটা আসলে মানা যায় না। আমরা সবাই জানি এটা তারা জেনে বুঝে করছেন, ফাঁকি দিয়ে করছেন। তো এই সমস্ত অপরাধের জন্য আমি বলবো যে আমাদের আইন এবং আইনের প্রয়োগের মানে এই ব্যাপারে আমাদেরকে প্রচন্ড মানে দেখাতে হবে, এদেরকে সচেতন করে। তুমি এখন এই আপা যাদের উদাহরণে বসুন্ধরার মালিককে আর এই কালকে যাকে নিয়ে কথা বললো, যে বললো আমার কি অপরাধ, এনাদেরকে বসায় তুমি কোর্স নিয়ে তুমি সচেতন করে তুমি কিছু করতে পারবা না। এখানে তোমার লার্জ স্কেল আইন এবং আইনের প্রয়োগে আমাদেরকে মনোযোগ দিতেই হবে, এবং এরাই আইনকে ফাঁকি দিচ্ছে, এবং এরাই হচ্ছে এই জায়গাটাকে ম্যানিপুলেট করছে। যখন আইনের প্রয়োগের কথা আসছেন তারা ম্যানিপুলেট করছে। কিন্তু পরের যে স্তরটা আমরা বলছি, যেখানে ইন্ডিভিজুয়াল লেভেলে আমাদের অপরাধগুলো হচ্ছে, সেক্ষেত্রে আমি আসলে বলবো যে আমাদের সচেতনতা মানে এই সমস্ত জায়গায় আইনের থেকে সচেতনতা অনেক অনেক বেশি কার্যকরী, এবং আইনের প্রয়োগ করাও এ সকল ক্ষেত্রে অনেক বেশি কমপ্লেক্স এবং ক্রিটিক্যাল। কারণ এটা তোমার সোসাইটি, তোমার যে প্রশ্নটা ছিল যে আমরা কেন অপরাধ মনে করছি না, তার কারণ হচ্ছে আমরা সময়ের পর সময় এই জিনিসগুলোকে মানে রাস্তায় দাঁড়িয়ে সমানে, মানে বাংলাদেশের রাস্তায় তুমি 10 মিনিট হাঁটবে, একটা ছেলেকে প্রস্তাব করতে দেখবা না, মানে এটা হবে না, মানে তুমি দেখবা। তো এইটা যে কত বড় একটা নুইসেন্স, মানে এই জিনিসটা একটা দেশের মানুষ বুঝলো না এত বছর পর। এবং একটা সময় আমি খুব খুশি হলাম, ধর্ম মন্ত্রণালয় দেখলাম যে আরবি হরফে লিখছে যে এটা দেখে যদি থামে। আমরা কত বড় ননসেন্স এবং কমন সেন্সের অভাবে এটা দিয়েও কমানো গেল না, আমাদের কিন্তু ওই প্র্যাকটিস চলছে, তাই না? এটা আবার বন্ধ করার জন্য দেখা যায় যে ওয়ালে যে কর্তৃপক্ষ আদেশ, কিন্তু যে আদেশ সময় মানা করলো, কিন্তু আদেশ ভাঙলে কি হবে? কোনো কিছু নাই তো তার। সেটাই যে তুমি মানে এই প্রথম প্রবলেমটা মানে এইটা আমি যারা কাজ করছেন তারা একমত হবেন যে এই প্রবলেমের সচেতনতা দিয়ে কিছু হবে না। কারণ এরা বিগার ক্রিমিনালস উইথ ক্রিমিনাল মাইন্ড, দে আর দেয়ার টু এক্সপ্লয়েট। তারা 2 টাকা বাঁচাবে এবং ম্যানিপুলেট করবে দ্য হোল সিস্টেম। এই জন্য এরা বসে আছে, এদেরকে বসায় কোনো শিক্ষা দিয়ে কিছু হবে না। বাট দ্য second fold of people, মানে টু ম্যানিফোল্ড আর্গুমেন্ট যদি আমরা করি, the second fold of people we are talking about, like আমরা যে ম্যাস পিপল, এখানে আমাদের আন্ডারস্ট্যান্ডিং এ একটা বড় মানে টাইম টু টাইম, আমি বললাম না যে বেলা এক সময় কাজ করতো স্কুলে, যে আমি জানি না এখন এই সমস্ত কার্যক্রম চালু আছে কিনা, আমাদের উপস্থিত বক্তৃতা হতো, আমি উপস্থিত বক্তৃতা করেছিলাম মনে আছে। তো এরকম এই জিনিসগুলো একটা সময় হতো, আমি জানি না, মানে নাও উই হ্যাভ বিগার চ্যালেঞ্জেস অফকোর্স। কিন্তু এই সেকেন্ড ফোল্ড প্রবলেমটা সলভ করার জন্য আমাদের মনস্তাত্ত্বিক একটা বড় পরিবর্তন, যে রাস্তায় দাঁড়িয়ে পুরুষ লোক বাথরুম করা যাবে না, রাস্তায় ময়লাটা এইভাবে ফেলা যাবে না, গাড়ির জানলাটা খুলেই ময়লাটা ফেলে দেওয়া যাবে না, উচ্চস্বরে এইভাবে শব্দ করে আমরা যে মানে গান বাজনা করি, গাড়ির বাসে বসে মানে উচ্চস্বরে, ঘরে বাদ দিয়ে আমি যেটা তোমাকে উদাহরণ দিলাম যে আমার সময় লেগেছে বুঝতে যে বাসে বসে ইয়ারফোন ছাড়া চিৎকার করে দেশে কথা বলা যায় না। এই জিনিসটাতে কি সমস্যা এটা বুঝতে আমার 1 বছর লেগেছে। এখন ড্রাইভ করি, আমি একটা হর্নও দিই না, এটা একটা প্র্যাকটিস। এবং আমার মেয়ে যে রাস্তায় ময়লা ফেলে না, ও কিন্তু লিটারিং এর ফাইন জানে না, ও কিন্তু লিটারিং এর ফাইন জানে না, ও জানে না যে $1000 দিতে হবে। ও জাস্ট জানে যে আমি ময়লা ফেলি না, বরঞ্চ প্রতি সপ্তাহে সে একদিন তার নেইবারহুড পরিষ্কার করতে বের হয়।
কারণ এটা একটা মনস্তাত্ত্বিক পরিবর্তন এবং সে আমাকে শিখায়, কারণ আমি তো এখানে বড় হয়েছি, তো আমার বুঝে তো অনেক ভুল আছে। তো সে আমাকে বলছে যে তুমি যেভাবে হাঁটছো, তুমি লাইন ব্রেক করছো, তুমি এগিয়ে যাচ্ছ। এবং আমি যখন প্রথম পড়তে গেলাম 13 সালে ইংল্যান্ডে কেমব্রিজে, আমি লিফটে উঠলে মানুষের মুখের দিকে তাকায় গোল হয়ে দাঁড়িয়ে থাকতাম। এই ম্যানারিজম গুলো আমরা জানতাম না যে তুমি এগুলো নুইসেন্স, মানে একটা মানুষ দাঁড়িয়ে আছে, ঠিক আছে, তুমি তার মুখের সামনে 1 ফিট যে তুমি তার দিকে তাকিয়েছো এবং তুমি বুঝতে পারছো না যে মানে হোয়াট নুইসেন্স ইউ আর ক্রিয়েটিং ইন দ্য হোল লিফট। আমি আসলে বুঝতাম না, আমি ভাবতাম আমি তো দাঁড়িয়ে আছি। তো তুমি যে উল্টো ফিরে দাঁড়াবে এবং তুমি কেউ কাউকে ফেস করবে না, এই জিনিসগুলো আমরা এখনো বুঝি না। একটা লাইন ভেঙে সামনে চলে গেলে কি হয় আমরা বুঝি না। আমি মাস্ক পরে আছি, আমার সামনে সমানে আমার কাছে এসে মাস্ক পরে কথা বলছে সবাই, সেই মানুষটা বুঝছে না যে এই ভদ্রমহিলা মাস্ক পরে আছে, অবশ্যই সে করোনা ভয় পায়। আমি কেন মাস্ক খুললে, আমি তাকে ইশারা করছি মাস্ক পরতে, কিন্তু সে মাস্ক পরবে না। তো আমরা যে কতভাবে পাবলিক নিউসেন্স ক্রিয়েট করি এবং আমরা ধরতেও পারি না যে আমরা এই জিনিসগুলো করছি। তো এইটা আমাদের একটা মনস্তাত্ত্বিক জগতে একটা বড় পরিবর্তন, টাইম টু টাইম, মানে এটা আমাদেরকে শিখতে হবে। জি আপু, এটা হচ্ছে আমাদের সামাজিক শিক্ষার অভাব বোধ হয়। এটা আমাদের সারওয়াজ শামীম ম্যাডামের আলোচনায় উঠে এসেছে। আমাদের বুনিয়াদী শিক্ষায় হয়তো এলিমেন্টারি এডুকেশনে আমাদের শিষ্টাচারের উন্নতির জন্য আমাদের এইসব বিষয়গুলো শিক্ষা অত্যন্ত প্রয়োজনীয় বলে মনে হয়। আপনাদের আলোচনা থেকে উঠে এসেছে যা, এবং আমরা যে গণ উপদ্রব করছি সেটা এখনো বুঝতে পারছি না যে এটা গণ উপদ্রব বা এটা আমাদের অভ্যাসের ত্রুটি এবং এটা যে আরেকজনের ক্ষতি হতে পারে, এই বিষয়গুলো আমাদের বিশেষ অতিথি সকলেই এগুলো নিয়ে আলোচনা করেছে। আপনার কাছে কাজী তিউনি জিন্নাত আপুর কাছে আরেকটা শেষ প্রশ্ন করি, ছোট করে যদি এটার একটা উত্তর দিতেন, তারপর আমরা যারা দর্শক প্রশ্ন করেছে তাদের প্রশ্ন এন্টারটেইন করব। যেহেতু সময় আমরা একটু দেরি করেই শুরু করেছিলাম এবং সময় এখন একেবারেই শেষ হয়ে আসছে, সেই জন্য শেষ একটা ছোট প্রশ্ন করে সেটা ছোট একটা উত্তর নিয়ে তারপর হচ্ছে যারা দেখছেন তাদের কমেন্ট বক্সের প্রশ্নের উত্তর দেবার চেষ্টা করব। শেষ প্রশ্নটা হলো এই যে ইতিমধ্যে কিন্তু আমাদের রিজওয়ানা হাসান ম্যাডাম এবং সারওয়াজ শামীম ম্যাডাম দুজনই আইনের যে ল্যাকুনাগুলো এবং তার উন্নতি সাধনের জন্য কোন কোন জায়গা আছে তা একেবারে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে। সে জায়গা থেকে আর কোনো প্রশ্ন নয়, শুধু প্রশ্নটা হচ্ছে বর্তমানে মানে প্রচলিত যে শাস্তি, আমাদের শাস্তির বিধান আমাদের এখানে আছে, সেটা কি পর্যাপ্ত কিনা, বা শাস্তি দিয়ে কি এটা আমাদেরকে এই সমাজ থেকে এই রোগটা, এটাকে আমি রোগই বলবো, যে এটাকে আমরা নির্মূল করতে পারবো কিনা, সেটা শাস্তির আনুপাতিক হারটা আমি কাজী তিউনি জিন্নাত আপুর কাছে জানতে চাইবো। যেহেতু তিনি অপরাধ বিজ্ঞানের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন, এখন অপরাধ বিজ্ঞান নিয়ে বর্তমানে পিএইচডি স্টুডেন্ট টেম্পল ইউনিভার্সিটি ইউএসএ। তো কাজী আপু বোধহয় এই বিষয়টা আমাদেরকে একটু জানাতে পারেন যে আমাদের যে প্রপোর্শনটা পানিশমেন্টের সেটা কি বাড়াতে হবে কিনা, বা বাড়ালে এটা কি কোনো উপকার হবে কিনা, বা পানিশমেন্টটা কম দেখেই কি এটা আমাদের অপরাধটা বারবার হচ্ছে, বা 150 বছরের পুরানো আইন স্বীকৃত হওয়ার পরও এটা নির্মূল করা যাচ্ছে না, তাই কি? এসব বিষয়গুলো নিয়ে একটু যদি আমাদের আমি একটু ইন্টারভিউ করব। জি 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 ম্যাডাম, বলার আগে জি শিওর ম্যাডাম, যেতে হবে। আমি কয়েকটা ছোট্ট কথা একটু বলে যাই, তুমি ইফ দ্যাটস ওকে ফর ইউ। আচ্ছা, একটা বক্তব্য থেকে আমার দুটো কথা মনে হয়েছে। একটা হলো কি জানেন, যে সমস্ত নুইসেন্স ব্যক্তিগত আচরণ দিয়ে হয় সেগুলো নিয়ন্ত্রণে আসলে আমি মনে করি যে ভ্রাম্যমাণ আদালত বা সংস্থাগুলো যাদের মোবাইল কোর্ট পরিচালনার এখতিয়ার দেয়া আছে তারা একটা বড় ভূমিকা রাখতে পারে। যেখানে সেখানে বাথরুম করাটা যেমন একটা অপরাধ, সেটা যেমন আপনি ফাইন করতে পারেন, একই সাথে এটাও কিন্তু মনে রাখতে হবে আমাদের যথেষ্ট পরিমাণ পাবলিক টয়লেট নেই। হ্যাঁ, সো এখানে সিস্টেমটাকেও আপনার ডেভেলপ করাতে হবে। একটা লোক যেমন সে তার খুব বাথরুম না লাগলে শখ করে দাঁড়িয়ে এসে বাথরুম করে, এটা আমার মনে হয় না। হ্যাঁ, তো যে কারণেই করুক না কেন তাকে ফাইন করা উচিত, সেটাও যেমন জরুরি। একই সাথে কতটুকুন পপুলেশন একটা জায়গাতে হাঁটাহাঁটি করে, একটা সময় একটা এলাকা ক্রস করে, সেটার বেসিসে নির্দিষ্ট দূরত্ব পরপর কিন্তু পাবলিক টয়লেটও থাকা আসলে আমাদের প্রয়োজন। ম্যাডাম একটু সময় নিচ্ছে, দর্শক আপনারা অপেক্ষা করুন, ম্যাডাম কিছুক্ষণের মধ্যে আমাদের কাছে চলে আসবে। এরপরই আমরা চলে যাব কাজী তিউনি জিন্নাত আপুর কাছে, উনিও এই বিষয়ে আমাদেরকে কিছু আলোচনা করবেন। আপনাদেরকে ধন্যবাদ।
অপেক্ষা করার জন্য। আরেকটা উদাহরণ দিই, যেমন ধরুন আমাদের বিভিন্ন পার্কে বিভিন্ন সময় সংস্থাগুলো মার্কেট করার চেষ্টা করে বা অন্য কোনো কমার্শিয়াল স্থাপনা, তা আমরা গিয়ে মামলা করলে বলে কি এই পার্কে বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ড হয়, নানান রকম নুইসেন্স ক্রিয়েট করে ভ্রাম্যমান পতিতা বা নেশাগ্রস্ত লোকজন, সেই জন্য এটাকে আমরা পার্ক থেকে এখন চলে যাব হচ্ছে একটা কমার্শিয়াল বিল্ডিং এ, তাহলে এটাকে আমরা নিয়ন্ত্রণ করতে পারবো। এটা তো কোনো কথা হলো না। আপনার সমাজের দর্শনটা ঠিক করাটা খুবই জরুরি, হ্যাঁ। এবং এই জন্য এই যে যেখানে সেখানে থুতু ফেলা, হর্ন বাজানো, আমি খুলনা থেকে ঢাকা আসছি, একটা ড্রাইভার আমার চেনা না, মানে ভাড়া করা, তো সেই ড্রাইভারকে আমি আগে থেকে আমার অফিস শর্ত দিয়েছি আপনি আস্তে গাড়ি চালাবেন আর হর্ন দেবেন না। তো উনি মেনেছেন, তারপর যখন আমি গাড়িতে উঠেছি উনি হর্ন দিচ্ছেন, আমি বলছি আপনি হর্ন দেবেন না। তো আমি বলছি ম্যাডাম আপনি বিদেশে থাকেন? আমি বিদেশে থাকি না, আমি এদেশেই থাকি, এবং হর্ন ছাড়া যে গাড়ি চালানো যায় এটা আমি জানি, কারণ আমি আমার ড্রাইভারকে বলি যে তুমি মনে করো তোমার গাড়ির হর্নটা নষ্ট হয়ে গেছে, অনেক সময় হয় না গাড়ি নিয়ে বেরিয়েছি হর্নটা কাজ করতেছে না, তখন তো তুমি ঠিকই গাড়ি চালায় বাসায় ফেরো। তো ওই লোক আমাকে অনেকক্ষণ যুক্তি দিল, না বুঝছেন না, এই যে মার্কেট যখন পার হবো বাচ্চারা দৌড় দিয়ে চলে যাবে, বুঝছেন, এই যে রিক্সা চলে আসবে, সবই আমি বুঝেছি, আপনি যদি আপনার গতি নিয়ন্ত্রণে রাখেন তাহলে একটা বাচ্চা দৌড় দিয়ে চলে আসলেও আপনি ব্রেক করতে পারবেন, হ্যাঁ। তো এই ফ্যামিলি পর্যায় থেকে এই সমস্ত জিনিস শেখানো, এটার সাথে সাথে রাষ্ট্রকেও কিন্তু সিস্টেম করতে হবে যাতে করে মানুষের আর রাস্তায় দাঁড়িয়ে ওই কাজ করতে না হয়। সচিবালয়টাকে যখন ঘোষণা করা হলো শব্দ মুক্ত এলাকা, সেই মাসে দেখা গেল সচিবালয়ে সবচেয়ে বেশি শব্দের মানমাত্রা বেড়ে গেছে, হ্যাঁ। তো আমাদের এখানে আইন ইজ নট ওয়ার্কিং, দ্য সিস্টেম ইজ নট ওয়ার্কিং, বিকজ এই আইনটাকে ওয়ার্ক করাতে ব্যক্তি পর্যায়ে, সমাজ পর্যায়ে, রাষ্ট্রীয় পর্যায়ে যা করার দরকার আমরা তা করছি না, ওই প্রেশারটাই আমাদেরকে মাউন্ট করতে হবে। আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি দেখেছি আমার কাছে কোনো প্রশ্ন নেই, আমি একটু বিদায় নিচ্ছি। হ্যাঁ, জি ম্যাডাম, ধন্যবাদ আপনাকেও, আপনি অনেক সময় দিয়েছেন আমাদেরকে, ধন্যবাদ আপনাকে অনেক। রিজন আপা যেটা বলছিল, আমি জাস্ট একটু আরেকটা কথা একটু অ্যাড করতে চাই ফাঁকে, যেহেতু এটা প্রাসঙ্গিক মনে হচ্ছে আমার এই মুহূর্তে। সেটা হচ্ছে যে একটা কথাও এসেছে যে আমরা আসলে শাস্তি দিয়ে সবাইকে থামাতে পারি কিনা, আর মোবাইল কোড করে এটা করা হোক ওটা করা হোক অনেক কিছু। একটা জিনিস আমি, এটা ব্যক্তিগত অভিমত আমার, যে আমরা কিন্তু দেখেন পৃথিবীর কোন দেশে আইন নাই? সব দেশে আইন আছে, সব দেশে আপনার অপরাধের জন্য একটা সাজা আছে। তো পানিশমেন্টের প্রিন্সিপালও যদি দেখে আসেন কেন কোন ইয়েতে তিনি আছেন, উনি আরো ভালো বলতে পারবেন এই বিষয়গুলো ক্রিমিনোলজির অ্যাসপেক্ট থেকে। মানুষের আসলে আমরা কি সবসময় শাস্তি দিয়ে কি আসলে হিউম্যান বিহেভিয়ার কন্ট্রোল করতে পারি সবসময়? একটা সময় ছিল যে এমন একটা শাস্তি দেবো আমি যে টুথ ফর টুথ, আই ফর আই, এমন শাস্তিও ছিল, তাই না? যে এটার বিনিময়ে এটা চলবে, কিন্তু সেটার জন্য কি আলটিমেটলি আমাদের সেই অপরাধটা সমাজ থেকে নির্মূল হয়ে গেছে কখনো? মৃত্যুদণ্ড সাজা আছে, তাই বলে কি মৃত্যুদণ্ড সাজা বা যে সমস্ত অপরাধের কারণে মৃত্যুদণ্ড দেওয়া হয় সেই অপরাধগুলো কি বন্ধ হয়ে গেছে সমাজ থেকে? হয় নাই কিন্তু, ঠিক আছে। আর আমরা এখন কথা বলছি যেটা একেবারে মানুষের ব্যক্তিগত অভ্যাস, ব্যক্তিগত চর্চা, সেই জায়গাগুলো থেকে কথা বলছি। তো সেখান থেকে আমি একটা জিনিস খুব বিশ্বাস করি, আপনারা কোয়েশ্চেন করছিলেন যে উন্নত বিশ্বে কিভাবে করে রেগুলেট করা হয়। উন্নত বিশ্বে কিছু কিছু ক্ষেত্রে ইনসেন্টিভ দেওয়া হয়। মানুষকে আপনি শুধু ফাইন করবেন না, মানুষকে কখনো কখনো আপনার ইনসেন্টিভ দিতে হবে উদ্বুদ্ধ করার জন্য, মানুষকে শেখানোর জন্য আপনার ইনসেন্টিভ দিতে হবে, ঠিক আছে। আপনি বিচটা নোংরা করবেন না, বিচে আপনি বিয়ারের ক্যান দিয়ে সমস্ত বিচটা, উন্নত বিশ্বের কথা যেহেতু বলছি সেজন্য বিয়ারের ক্যানের রেফারেন্স দিচ্ছি, ভর্তি হয়ে গেল। যখন আপনি যে মুহূর্তে ঘোষণা দিয়ে দিলেন আপনি বিয়ারের ক্যানগুলো আপনি যদি জমা দেন তাহলে ক্যান প্রতি আপনি কিছু পয়সা পাবেন, তাহলে দেখা গেল মানুষ উদ্বুদ্ধ হয়ে কিন্তু নিজেরটাও তো ফেলছে না, পারলে অন্য কেউ যদি ভুলেও ফেলে থাকে সেটা তুলে যথোপযুক্ত জায়গায় জমা দিয়ে সেখান থেকে সে কিছু একটা ইনসেন্টিভ পাচ্ছে, মানে একটা টোকেন মানি হোক বা কিছু হোক, সেটা তাকে কিন্তু উৎসাহিত করছে। তো কাজেই সবসময় যে আপনি মোবাইল কোর্টে দাঁড় করিয়ে যে আমাদের সবকিছু হয়ে যাবে, আর মোবাইল কোর্টের বিষয় যেহেতু এসেছে, আমরা ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারির কথাও বলেছি, মোবাইল কোর্টের এক্সিকিউটিভ কর্তৃক পরিচালিত মোবাইল কোর্টের বৈধতা, চলার বৈধতাটা অলরেডি সুপ্রিম কোর্টে এখন আপিলের খাতায় আছে। তো সেটা নিয়ে আমরা ওদিকে খুব বেশি এম্পাওয়ারমেন্ট হয়তো বা খুব এফেক্টিভ হতে পারে কিছু কিছু ক্ষেত্রে, বাট সেই প্রসঙ্গটাতে না যাই যে মোবাইল কোর্টে আমরা এই ক্ষমতাটা দিচ্ছি কিনা, বাট আমরা আমাদের সিস্টেমের ভেতরে এই ধরনের কিছু ইনসেন্টিভের চর্চা করতে পারি কিনা। ছোট ছোট নানান বিষয় হতে পারে। আপনি এখন দেখেন যে পেট বোতল, প্লাস্টিক বোতল গুলা বলা হয় যে এটাকে নাকি আমরা প্রপারলি রিসাইকেল করতে পারছি, বাট অন্যান্য যে সমস্ত আছে ওয়ান টাইম জিনিসগুলো বা অন্যান্য আপনার ঘরে যে অন্য আরো যে সমস্ত আপনার যে মানে হাউস হোল্ড
কেনাকাটার জন্য, আপনার খাবার দাবার, শুধুমাত্র আপনি যদি চিন্তা করেন যে আমরা যে খাবার দাবার কনজিউম করি সেটার জন্য আমরা যতগুলো জিনিস কিনি, যতগুলো বর্জ্য হয়, একটা বিস্কিটের প্যাকেট বলেন, সেটার ভেতরেই কতগুলো লেয়ারের আপনার প্লাস্টিক আছে। তো সেটা আমি ডিসপোজ করলে, আমি যদি প্লাস্টিক জমা দিলে যদি আমাকে ইনসেন্টিভ দেওয়া হয়, তাহলে মানুষ মনে হয় অনেক বেশি আগ্রহী হবে সেটা মান্য করার জন্য। হ্যাঁ, সো এই জায়গাটা আমি একটু বলতে চাই যে ইনসেন্টিভ দেওয়ার বিষয়টা আমাদের আসলে চর্চার ভেতরে আসা উচিত। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ম্যাডাম, আপনি পার্টিসিপেট করার জন্য। তিউনি আপু, আপনাকে একটা প্রশ্ন করি যে ম্যাডাম যেটা বললেন যে পানিশমেন্টের বিষয়, যে পানিশমেন্ট তো আছে কিন্তু আমাদের অপরাধ কিন্তু নির্মূল হচ্ছে না, তো কাজেই হয়তো এটাও নির্মূল হবে না। তো এই ক্ষেত্রে উন্নত বিশ্বে তো অনেক জায়গায় দেখা যায় যে অন্যান্য বিভিন্ন ধরনের পানিশমেন্টও দেয়, যেমন পরিষ্কার করার জন্য রাস্তা, সেটাও একটা পানিশমেন্ট। আবার যেটা আমরা জানি যে সোশ্যাল ওয়ার্ক আর কি, তো সেই বিষয়টা যদি মাথায় রেখে কোনো পানিশমেন্ট ইম্পোজ করে, তাহলে কি এনি বেটারমেন্ট আশা করা যায় আমাদের এই অভ্যাসগত যে দিকগুলোর কারণে যে অপরাধগুলো হচ্ছে সেগুলো থেকে কি আমরা বেরিয়ে আসতে পারবো? আপনার অপরাধ বিজ্ঞান থেকে যদি আমাদেরকে একটু জানাতেন, যে যেমন আমরা জানি যে আমাদের কক্সবাজার সি বিচ যেটা সবচেয়ে বেশি মানুষ যায়, এখন সেখানেও তো অনেক ময়লা, অনেক এটা নিয়ে অনেক লেখালেখি, অনেক সেই তর্ক আমরা সেই যুক্তি আমরা পত্রিকায় প্রায় দেখে থাকি। তো সেই বিষয়গুলো নিয়ে যদি এখন আবার এটাও বললেন যে আমাদের সারা শামীম ম্যাডাম এটাও জানালেন যে মানে যেটা এক্সিকিউটিভদের দিয়ে পানিশমেন্টটা দেয়া সঙ্গে সঙ্গে ম্যাজিস্ট্রেটদের দিয়ে, সেই ক্ষেত্রে যদি সেটা প্রিভিয়াসলি আমরা আরো ডিসকাশনে পেয়েছি, আমাদের সৈয়দ রিজওয়ানা হাসান ম্যাডামের ডিসকাশন থেকেও পেয়েছি, এখন সোশ্যাল ওয়ার্কটাকে কি পানিশমেন্ট হিসেবে ইম্পোজ করা যায় কিনা, আমাদের এক্সিস্টিং পানিশমেন্ট কি সাফিসিয়েন্ট কিনা, এই বিষয়ে যদি একটু জানাতেন। আচ্ছা, হ্যাঁ, আসলে এখানে তোমার আগের কোশ্চেনটা, এখনের কোশ্চেনটা, তারপরে শারওয়াতের ডিসকাশন, ওখান থেকে কিছু উঠে এসেছে, রিজওয়ানা আপার ডিসকাশন, সবকিছু মিলিয়ে আমি মনে রাখার চেষ্টা করেছি, লেখার সুযোগ হয়নি। তো আমি একটা একটা করে যদি শুরু করি, প্রথম কথা আমি যেটা বলবো যে রিজওয়ানা আপা একটা খুব ভ্যালিড কথা বলেছে, সেটা হচ্ছে তুমি যখন একটা স্ট্রিক্টর ল দিতে যাবা মারুফ, তার আগে কিন্তু কারণ তুমি যখন এরকম একটা আইন দিচ্ছ এবং তুমি যখন আইন দিয়ে তুমি ফাইন করার মতো, মানে তোমার ইচ্ছা হচ্ছে যে এই জিনিসটা হবে, এবং পর মুহূর্তে এই যে বাংলাদেশে যে এই মুহূর্তে একটা লকডাউন চলছে, ঠিক আছে, মানে আমি ওটার উদাহরণ দিয়ে আমি বেশি আলোচনায় যাব না, বাট এই লকডাউনটা দেওয়ার আগে কিন্তু অনেক কিছু করার দরকার ছিল যেগুলো করা হয়। মানে আমার বাচ্চা এই মুহূর্তে হঠাৎ অসুস্থ হয়ে গেছে, আমি আমার গাড়ি নিয়ে বের হতে পারবো না, কিন্তু জরুরি ব্যবস্থাগুলো কি হবে না হবে আমরা কিন্তু কোন রকম ব্যাকআপ প্ল্যান ছাড়া আইন প্রণয়ন করি। এবং তখন কি হয়, মানে একটা মা যখন একটা স্ট্রিক্টার ল ঘরে বলে যে এরপরে যদি টিভি দেখিস টিভি ভেঙে ফেলবো, মা কিন্তু 50,000 টাকার টিভিটা কোনোদিনও ভাঙে না, এবং পরের দিন থেকে কি হয়, আমার বুঝ হয় যে মা জীবনেও টিভি ভাঙবে না, কারণ দিস টিভি কস্ট 50,000 টাকা। সো আমি আসলে এটা ফাউ কথা একটা। তো আমাদের দেশে আইন মানা, মানে তুমি যেহেতু আমাকে অপরাধ বিজ্ঞানের মনস্তাত্ত্বিক জায়গাটা থেকে বলতে বলেছো, আমাদের দেশে আইন মানার ব্যাপারটা হচ্ছে তাই, কারণ আমরা জানি জীবনেও এটার জন্য এটা হবে না, এবং জীবনেও যেহেতু এটার জন্য এটা হবে না, সেহেতু আমরা কিছু মানি না, কারণ আমরা জানি যে এবং সবসময় চান্সেস, এখনো যে রাস্তায় পুলিশ ধরছে বাই চান্সেস, মানে তোমার কপাল খারাপ হলে তুমি চেকপোস্টে পড়বা, তোমার কপাল খারাপ না হলে তুমি কিন্তু পার্টি করতে আরেক জায়গায় চলে যেতে পারবা। তো আমাদের কিন্তু আমরা কিন্তু জানি না যে আমাদের মানে আইনের প্রয়োগটা কি হবে না হবে। ব্যাক টু দ্য পয়েন্ট, যে তুমি যখন বলবা যে তুমি প্রস্তাব করতে গিয়ে 1000 টাকা ফাইন করতে চাচ্ছ তুমি, তাহলে তুমি কেন যথেষ্ট পাবলিক টয়লেট তৈরি করে দিচ্ছ না? তুমি পাবলিক টয়লেট তৈরি না করলে যে লোকের ডায়াবেটিস আছে তার যখন বাথরুম আসবে সে আসলে কোথায় করবে? এরকম কিছু লোক আছে এবং কিছু আছে অযথাই করে, মানে আমাদের দেশে দুটো চর্চা আছে। কিন্তু আমি বলতে চাচ্ছি যে কেউ যদি চায় যে আমি পাবলিক টয়লেটে করব, তার জন্য কি পর্যাপ্ত সুযোগ আমরা রাখছি কিনা? কেউ যদি চায় যে আমি রাস্তায় ময়লা ফেলবো না, এইটার অবশ্য বেশ উন্নয়ন হয়েছে আমি বলবো গত 2-3 বছরে, কিন্তু আমি 4-5 বছরেও আমার যে দুর্গতিটা হতো প্রায়, সেটা হচ্ছে আমি মানে রিং চিপসের খোসা নিয়ে অনেক দূর হেঁটেছি, আমি আসলে ফেলার জায়গা পাইনি। আমি এটা তোমাকে 4-5 বছর আগের কথা বলছি, কিন্তু বর্তমানে সেই অবস্থা থেকে কিছুটা উন্নয়ন হয়েছে। এখন এইবার আমি দেশে এসে দেখলাম যে বেশ খানিকটা ডিস্টেন্স পর পর বিনের ব্যবস্থা করা হয়েছে, ট্র্যাশ বিনের ব্যবস্থা করা হয়েছে, তাও সবখানে না। আমি অনেক জায়গায় গিয়েছি যেখানে হয়নি, তবে বড় বড় রাস্তাগুলোতে আমি ট্র্যাশ মানে বিনের ব্যবস্থাটা পেয়েছি।
তো আমি এটার সাথে রিজওয়ানা আপার সাথে একমত, যদি উনি এই মুহূর্তে নেই, কিন্তু আপা যে বলেছেন যে তুমি সিস্টেমটাকে সাথে সাথে আগাতে হবে। মানে তুমি যখন নগরায়ন করছো এবং তুমি বলছো যে বাসার সামনে ময়লা ফেলো না, তোমাকে সিটি কর্পোরেশনকে সেই মাফিক শক্ত সামর্থ্যবান করতে হবে যেন এত বড় একটা নগরের 1.5 কোটি, কেউ কেউ বলে 2 কোটি, এবং আমার মনে হয় আসলে 2 কোটি হাঁটতে চললে এত মানুষ, করোনার মধ্যেও দেখি যে 2 মানে 12 ইঞ্চি 6 ইঞ্চির মধ্যে মানে 4-5টা মাথা। তো এত মানুষ যেহেতু আমরা আছি, আমরা 2 কোটি মোটামুটি ঢাকা শহরে আছি। তো তাহলে এই জিনিসগুলো ব্যবস্থাপনা আমরা সঠিকভাবে করি। আচ্ছা, 2 নাম্বার তোমার যেটা প্রশ্ন ছিল সেটা হচ্ছে যে অপরাধ শাস্তির সাথে প্রপোর্শনালিটি। এখন অপরাধ বিজ্ঞানের ভাষায় যদি বলা হয়, অপরাধ বিজ্ঞানে গত কয়েক বছর তোমার যত মডার্ন রিসার্চ হয়েছে, বেশিরভাগ রিসার্চ বলছে যে আসলে মানে বেশিরভাগ রিসার্চ ডাউটফুল, যার জন্য বর্তমানে উন্নত বিশ্ব রেস্টোরেটিভ জাস্টিসের দিকে প্রচুর মানে হেলে পড়ছে। প্রচুর রিসার্চ বলছে যে তোমার আসলে শাস্তি মানে অপরাধীদের উপরে সমীক্ষা চালিয়ে দেখা গেছে যে তারা আসলে অপরাধটা শাস্তি জানতো না। মানে খুব কম অপরাধী শাস্তি শুনে শাস্তি বুঝে অপরাধ করতে যায়। মানে আমরা আমি আপনাকে একটা সমীক্ষাও দেখিয়েছি একটু আগেই, যে আমাদের গবেষণার যে সমীক্ষা, সেটাতে প্রায় 41% মানুষ কিন্তু এটা জানিয়েছিল যে আমাদের গণ উপদ্রব যে অপরাধ সেটা তারা জানে না, এবং যে এটা একটা দেওয়ানি দায় এবং একই সাথে এটা ফৌজদারি অপরাধও, এটা কোনোটাই তারা জানে না। এক্স্যাক্টলি। তো তোমাকে ব্যাক টু দ্য পয়েন্ট, যে বেশি, এবং সেটা শুধুমাত্র গণ উপদ্রব না, বিহেভিয়ারাল মানে পাবলিক লেভেল অপরাধের বেশিরভাগ ক্ষেত্রে অপরাধের শাস্তি জানে না। তো এক্ষেত্রে আমি সচেতনতাটার কোনো বিকল্প নাই, এবং পাবলিক উপদ্রব যেটা পার্টিকুলার যেই টাইপ অফ ক্রাইম নিয়ে বা যেই টাইপ অফ ডেভিয়েন্স নিয়ে আমরা এখানে কথা বলছি, পাবলিক নুইসেন্স, সেটার জন্য মানে আমি এক লং টার্ম ইংল্যান্ডে থেকেছি, আমি লং টার্ম আমেরিকাতে থাকছি। তো এই দুইটার মিশেলে এবং তাদের যেহেতু পাবলিক নুইসেন্সের মাত্রা তারা ড্রাস্টিক লেভেলে কমাতে সক্ষম, সেখান থেকে আমি বলতে পারি যে এখানে লাইফস্টাইলের মধ্যে এই আন্ডারস্ট্যান্ডিংটা বিল্ড করা, এই ডিউ কেয়ারটা বিল্ড করা, যে আমি কারো সমস্যার, কারো ঝামেলার কারণ হব না, এই প্র্যাকটিসটা বিল্ড করাটা খুব জরুরি। সেটার সাথে আমি তারপরও একটা অ্যাড করব, যেটা আমি আমার আগের মেইন ডিসকাশনে আমি বলেছিলাম, যে এখানে 2 রকমের অপরাধীদের নিয়ে কথা বলছি। একরকম অপরাধী হচ্ছে আপনার মতো মানুষ, যারা না বুঝে বাসে জোরে জোরে কথা বলে, যারা না বুঝে জোরে জোরে ডিস্কোতে আজকে আমার বোনের গায়ে হলুদ দেখে জোরে জোরে সাউন্ড দিয়ে ডিজে করে, এটা এক ধরন। এরা কিন্তু জিনিসটা করছে বিকজ এরা এটার আন্ডারস্ট্যান্ডিংটা নাই, তাদের ফিলসফিটা বদলাতে হবে। কিন্তু অন্য যে সম্প্রদায়ের কথা আমরা বলছিলাম, যারা অ্যাকচুয়ালি অপরাধের টাকা গুনেই করে, কারণ তারা জানে যে তারা যদি এই জিনিসটা না করে, এই ইকুইপমেন্ট গুলো তারা যদি তাদের শ্রমিকদের জন্য পরিবর্তন না করে, তাহলে তাদের এত টাকা বাঁচবে। কোনোভাবে কপাল খারাপ হলে কোনো এক বছরে যদি তারা ইনভিজিলেশনের আন্ডারে বা অডিটের আন্ডারে পড়ে, তখন তাদের জরিমানা হবে। তারা যোগফল করে দেখে যে তাদের জরিমানা কম, সো তারা জরিমানার রিস্ক নেয়, এবং শুধু কম না, তারা মাঝে মাঝে দেখে যে জরিমানা তারা এড়াতে পারবে। কারণ এরকম করে 50-60 জন করে শ্রমিক মারা, যে আমাদের কিন্তু সংখ্যা গত কয়েক বছরের যোগফলে নাম্বারটা কিন্তু অনেক। তো এত মৃত্যুর পরও তারা যখন দেখছে যে তাদেরকে আইনের কাঠগড়ায় দাঁড় করানো হচ্ছে না, তাদেরকে না টর্ট মামলায় ক্ষতিপূরণ তারা দিচ্ছে, তারা তাদের শ্রমিকদেরকে নামকা ওয়াস্তে একটা টাকা দিচ্ছে, কিন্তু প্রপার মামলা যেটা করলে তারা বুঝবে যে এর থেকে এত খরচের থেকে আমি বরঞ্চ আমার কারখানাটাকে সেফ এবং নিরাপদ হিসেবে তৈরি করি। দুটো খরচ যখন তারা তুলনা করে দেখবে যে এইটা বেশি, তখন কিন্তু তারা নিরাপদ করতেই আগ্রহী হবে। কিন্তু তারা যখন দেখছে যে এখানে ফাঁকফোকর আছে, তারা আর আগ্রহী হচ্ছে না। সো তুমি যেটা প্রশ্ন করলে, এক দলের জন্য আমি বলবো যে শাস্তির থেকে অনেক বেশি প্রয়োজন হচ্ছে সচেতনতা এবং লাইফস্টাইলে আন্ডারস্ট্যান্ডিং বিল্ড করা। তবে অপর পক্ষের জন্য আমি আইন, শাস্তি সব থেকে উপরে হচ্ছে এই শাস্তির প্রয়োগের কোনো বিকল্প নেই। আমি শেষ আরেকটা কথা বলবো, বলে আমি তুমি চ্যাট কোয়েশ্চেনে যেতে পারো। সেটা হচ্ছে সারোয়ার যে টপিকটা তুললেন, এটা খুব ইন্টারেস্টিং। সেটা হচ্ছে যে সামটাইমস
শুধুমাত্র পানিশমেন্ট না, ইনসেনটিভের ব্যবস্থা রাখা। এবং আমি শুধু ইনসেনটিভ বলবো না, আমি বলবো যে তোমার একটা সিস্টেমকে ওভাবে চিন্তা করা। যেমন আমরা বাইরে আমেরিকাতে যখন আমরা একটা কোকের বোতল কিনি, আমরা যখন কোকের বোতলটাই কিনি, কোকের বোতল হোক, পানির প্লাস্টিকের বোতল হোক, যখন জিনিসটা কিনি তখন আমরা ওইটার সাথেই স্টেট গভর্নমেন্টকে আমরা একটা ট্যাক্স দিয়ে দিই। ট্যাক্স আমরা তাকেও সাথে সাথে দিয়ে দিই, যেহেতু আমি প্লাস্টিক পণ্য ব্যবহার করছি। এখন যদি আমি এই জিনিসটাকে রিটার্ন করি তখন আমি ওই টাকাটা ফেরত পাবো, ঠিক আছে? সেটা তো আমার জন্য একটা ইনসেনটিভ হিসেবে কাজ করলো যে আমি আমার টাকাটা ফেরত পাচ্ছি। আমার বাসায় যখন একটা 100 লোকের দাওয়াত হয়, আমার বাচ্চার জন্মদিন, 100 লোকের দাওয়াত, আমি যদি 200 বোতল ফেরত দিতে পারি, আমি 200 বোতলের বিনিময়ে আমি কিছু টাকা ফেরত পাচ্ছি, এটা একটা ইনসেনটিভ। দ্বিতীয়ত, তুমি মনে করো আপু, এটা কিন্তু আমাদের একটু ইন্টারভিউ করি, আমাদের কিন্তু এটা যে আমরা কোকের বটল যেটা দেখি হচ্ছে গ্লাসে তৈরি, এটার ব্যবহার কিন্তু আমরা দীর্ঘদিন করছি এবং এটা কিন্তু আমরা রিটার্ন করছি, কিন্তু প্লাস্টিক ক্ষেত্রে কেন জানি এটা আমাদের এখনো প্র্যাকটিসটা আমাদের, আমি বললাম যে আমাদের এই সিস্টেমে এটাকে ইনক্লুড করা, যে তুমি রিটার্ন করে ইনসেনটিভ পাবে। এখন 2 নাম্বার কথা, ধরে নাও কেউ রিটার্ন করলো না, এবং আমি আমার জীবনে খুব কম করেছি, কারণ ওই অল্প কয়েকটা বোতল নিয়ে করার থেকে আমরা এমনি রিসাইকেলের মাল রিসাইকেলেই দেই। আমাদের ট্রাশ ক্যান গুলো বাইরের দেশে বাসার সামনে আলাদা করা থাকে, তুমি যদি দেখবে বিভিন্ন রং করা থাকে, অর্থাৎ তোমার অর্গানিক যেগুলো, মানে তোমার বর্জ্য যেগুলো ইলেকট্রিক বা এগুলো আলাদা, ইলেকট্রিক আলাদা, পেপার আলাদা, রিসাইকেল আলাদা, তোমার প্লাস্টিক এবং তোমার লোহা প্রত্যেকটা আলাদা করে রিসাইক্লিং আমরা করছি। এবং আমি ভুল করলে আমার বাচ্চা বারবার শুধরাচ্ছে, আমার প্র্যাকটিস নাই, আমি একটার মধ্যে ডিমের খোসা ফেলি, সেটার মধ্যে আমি আমার কাগজ ফেলি, কিন্তু আমার বাচ্চা আমাকে শেখাচ্ছে, কারণ ওইটা সেই ছোট্ট বয়স থেকে এটা প্র্যাকটিস তাদেরকে করানো হয়, তারা শিখে ফেলে। তো তোমাকে যেটা বলার, যে যদি আমি ভুলও করলাম, আমি দিলাম না, স্টেট গভর্নমেন্ট কি করছে, যে এক্সট্রা টাকাটা তারা আমার কাছ থেকে নিচ্ছে, এই টাকাকে কিন্তু গভর্নমেন্টের পকেটে যাবে না, এই টাকাটা কিন্তু প্লাস্টিক নিঃসরণ বা প্লাস্টিক ম্যানেজমেন্ট, প্লাস্টিক ওয়েস্ট ম্যানেজমেন্টে ব্যবহার করা হবে। তোমাকে কি জিনিসটা বুঝাতে পারলাম? তো আমাদের দেশে তোমার হচ্ছে মানে চালের দাম বাড়াচ্ছ সমানে, তুমি পেঁয়াজের দাম বাড়াচ্ছ, সবকিছু বাড়াচ্ছ, কিন্তু তুমি তামাকে ট্যাক্স দিতে পারছো না। তুমি এই সমস্ত প্লাস্টিক জাতীয় দ্রব্য যেগুলো ব্যবহারই করছে সমাজের একটা হায়ার ক্লাস সোসাইটি, এই সমস্ত পানি মানে লো ইনকাম পিপল ব্যবহারও করছে না, যাদের টাকা দিতে সমস্যা, ব্যবহার করছে তারাই যারা এটা অ্যাফোর্ড করতে পারে। তো তুমি সেই সব মানুষকে তুমি ট্যাক্স, এটা তুমি সিস্টেমে আনছো না, যে তারা ঠিক আছে প্লাস্টিক ব্যবহার করুক, কিন্তু এই প্লাস্টিক ম্যানেজমেন্টের টাকাটাও তুমি তোমার মানে মানুষ থেকে তুমি করছো না, নিয়ে নিচ্ছ না, এবং যদি নিয়েও নাও সেটা তো তোমার পকেটে যাবে, এটা প্রপার ম্যানেজমেন্টে ব্যবহার হবে কিনা। তো এই জায়গাগুলোতে আমাদের বড় বড় লুপহোল আছে। আমি আবারও বলবো যে গণ উপদ্রব একটা অনেক বড় আইডিয়া, এটা একটা অনেক বড় প্র্যাকটিস। তোমার বাসায় রাত 8টা-9টার পরে উচ্চস্বরে কথা না বলা, তোমার গাড়িটায় হর্ন না বাজানো, তোমার রাস্তায় ময়লাটা ফেলা থেকে না শুরু করে একটা সাধারণ আইডিয়া, যে আইডিয়াটাতে তোমার বুঝতে হবে যে আমার কোনো কাজের দ্বারা আমি কারো ঝামেলা করব না, কারো সমস্যা করব না, আমি একটা হিউম্যান বিং, আমি এই সমাজে থাকবো অ্যাজ আ সিভিক পারসন, যে সমস্ত সময় চিন্তা করবে যে আমার এই আচরণটা দিয়ে আর কারো কোনো সমস্যা হচ্ছে কিনা। তো এইটা আমাদেরকে আসলে খুব গাঢ়ভাবে আমাদেরকে প্র্যাকটিস করতে হবে। তাহলে আমরা মনে হয় যে আমরা পাবলিক নিউসেন্সের একটা পোর্শন, যেটা আমাদের বিহেভিয়ারাল নিউসেন্স বা পার্সোনাল বিহেভিয়ারাল নিউসেন্স, ওই জায়গাটা আমরা অনেকটা কভার আপ করতে পারবো। তবে বাকি যেটা লার্জ স্কেল ইন্ডাস্ট্রিয়ালাইজড এবং তোমার আরবানাইজেশনের কারণে হচ্ছে, সেইটার দায়ভার আসলেই গুটি কয়েক মানুষের উপর। এইটা হচ্ছে ওই সমাজের উচ্চবিত্ত, মানে সেই ক্ষমতাধর যারা রাষ্ট্র চালাচ্ছেন, এবং যারা হচ্ছে সমানে আমাদের ইন্ডাস্ট্রিয়ালাইজড তারা যারা আছেন, এই দুই শ্রেণীর মানে বোঝাবুঝির মাধ্যমে ওই পোর্শনটা আমাদেরকে ডিল করতে হবে। জি আপু, ধন্যবাদ আপনাকে। আপনার যেসব বিষয়গুলো আলোচনা করছেন, এগুলো আসলেই আমাদের অনেকবার ভাববার দরকার, না হলে আসলে আমাদের এই ব্যাধি কিন্তু আমরা সরাতে পারবো না। আমি আমার শিক্ষকের কাছে আরেকবার যেতে চাই, সারোয়ার সালিম ম্যাডামের কাছে। উনি ইতিমধ্যেই সবকিছু পরিষ্কার করে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। যে ওনাদের আলোচনা থেকে আমি ম্যাডামের কাছ থেকে ছোট্ট করে
মানুষের বিহেভিয়ারাল অ্যাক্টিভিটিস এর জন্য আপনি যেটা বলছিলেন যে ব্যবহারগত ত্রুটি, আপনি টিউনি আপু বা আমাদের যে সমাজ গঠনের যে প্রবলেম, সেটা এড়াবার জন্য আমরা কি কি জিনিস আমরা সেটা আমরা করতে পারি, সেটা ছোট করে যদি দু একটা, যেমন যে উপদেশটা হয়তো আমি আমার জায়গা থেকে, আমার যারা তারা তাদের জায়গা থেকে সেই পরিবর্তনটা যদি আনে, তাহলে পরে আমরা একটা সুন্দর সমাজ পাবো। এরকম একটা দুটো উপদেশ যদি আমাদেরকে দিতেন পরে, তাহলে থ্যাংক ইউ মারুফ। উপদেশ দিয়ে আসলে উপদেশ পেতে কিন্তু আমরা পছন্দ করি না, দিতে ভালোবাসি, তাই না? এটা কিন্তু একটা বড় এলিমেন্ট আপনার কোয়েশ্চেনের মধ্যেই চলে এসেছে। এটা আমরা উপদেশ সবাই সবাইকে, আপনার থেকে হ্যাঁ শুনতে চাই। হ্যাঁ সেটাই, উপদেশ পেতে কিন্তু পছন্দ আমরা করব। দিতে চাই। মানে আমি উপদেশ দিয়ে গেলাম আজকে এটা করেন, এটা করেন, এটা করেন, সেটা আসলে শুনতে কারো ভালো লাগবে না যদি না আপনি এটা চর্চা করেন, যদি না আপনি আপনার জীবনযাপনে আনেন। আচ্ছা, যেহেতু আইন পড়াই, তো আইনের ক্লাসে অধিকার এবং দায় দায়িত্ব, রাইটস এন্ড লায়াবিলিটিস, এটা আমাদের পড়াতেই হয়। তো এটা পড়ানোর সময় খুব সহজ করে আমি আমার স্টুডেন্টদেরকে সবসময় যে কথাটা বলি, সেটা আমার প্রথম পরামর্শ, সেটা হচ্ছে আপনি যখন অধিকার, আমরা কথায় কথাই বলছি যে আমার বাড়িতে আমি গান বাজাবো, আমার ফোনে আমি কথা বলবো, তিনি যে কথা রেফারেন্সে বারবার দিচ্ছেন যে পাবলিক কি বলে ট্রান্সপোর্টে আমরা জোরে জোরে কথা বলছি, বা লিফটে দাঁড়িয়ে চিৎকার করে কথা বলছি, নেটওয়ার্ক নেই তাও চিৎকার করে কথা বলছি, ঠিক আছে? সো এই যে আমার ফোনে আমি কথা বলবো, আমি তো তোমার টাকায় কথা বলছি না, রাইট? সো এই চর্চাটা যে আমার অধিকার, তাই না, আমার কথা বলার অধিকার আছে, আমি স্বাধীন দেশে বসবাস করি, আমার ফ্রিডম অফ এক্সপ্রেশন আছে, সো আমার একটা গলা আছে, আমার কণ্ঠস্বর যতদূর পর্যন্ত আমার ভালো লাগে সেটা আমার চর্চা করার স্বাধীনতা আছে। সো ফ্রিডম মানে সবকিছুরই, আইনের মধ্যেও কিন্তু আপনার সমস্ত ফ্রিডমের মধ্যে জায়গায় জায়গায় লিমিটেশন বসানো হয়েছে। তো যেটাকে আমরা আইনের ভাষায় বলি, প্রত্যেকটা অধিকারের অপর পিঠেই আছে কর্তব্য। আমরা কিন্তু বলি যে রাইটস এন্ড লায়াবিলিটিস আর জাস্ট দি অপোজিট সাইড অফ দি সেম কয়েন, ঠিক আছে? আপনি যদি এটা আপনি বোঝেন যে প্রত্যেকটারই একটা সীমা আছে, এই সীমাটা আপনি কখন বুঝতে পারবেন? প্রতিটা মানুষের সাথে মানুষের, পাবলিক প্লেসে হেঁটে যাচ্ছি, বা এমনকি আপনি ধরেন ঘরেই আমরা বসে আছি, বা আপনি গাড়িতে আপনার পরিবার পরিজনের সাথেই যাচ্ছেন, একটা রেসপেক্টের ব্যাপার প্রত্যেকেরই। আমি এক্সাম্পলের সময় ভাবে বলি, যেমন রাষ্ট্রের ক্ষেত্রে আমরা বলি যে রাষ্ট্রের সভরেনিটি আছে, যে অন্য দেশ যেন তাকে আগ্রাসন না করে, সেরকম প্রত্যেকটা হিউম্যান বিইং এর সভরেনিটি আছে, তার তার একটা এন্টিটি, তার একটা বডিলি সভরেনিটি আছে, তাই না? আপনি চাইলে আরেকজনকে ধাক্কা দিয়ে যেতে পারেন না, হয়তো এমন পরিস্থিতিতে আপনি আছেন আপনার গায়ে গা লেগেই যাবে হয়তোবা, কিন্তু সেটার মধ্যে আপনি কিভাবে গায়ে গাটা লাগছে তা দিয়ে সেই চর্চাটা থেকে বোঝা যাবে যে আপনি আসলে দায়িত্বশীল আচরণ করছেন কিনা, ঠিক আছে? তো সেই গায়ে গা লেগে গেলেও সেটা দায়িত্বশীল হতে পারে, সেটা কিন্তু এই যে আমাদের মিউচুয়াল রেসপেক্ট এবং পরস্পরের একটা সবকিছুর মধ্যে যে একটা লিমিটেশন আছে, এইটা উপলব্ধিটা আসলে একেবারে ছোটবেলা থেকে, তিনি এক্সাম্পল দিচ্ছিলেন তার সন্তানকে দিয়ে, সেটা খুবই জরুরি। ছোটবেলা থেকে না করলে অভ্যাসের দাস হয়ে গেলে, আমি শুরুতেও আলাপে বলেছিলাম, খুব মুশকিল। এবং এটার জন্য আসলে রাষ্ট্রের দায় তো অবশ্যই আছে, কিন্তু আমি মনে করি শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে, পরিবার থেকে শুরু করে সবারই মানে কিছু না কিছু রেসপন্সিবিলিটিস আছে। সেই ছোট ছোট রেসপন্সিবিলিটিস মিলেই তো রাষ্ট্র হয়, রাষ্ট্র তো একা কিছু নয় আসলে, আমরা সবাই রাষ্ট্রের এক একটা এলিমেন্ট। এটুকু যদি আমরা উপলব্ধি করতে পারি তাহলে আসলে বুঝতে খুব সুবিধা হয়। ধন্যবাদ। জি, ধন্যবাদ ম্যাডাম। আমরা ইতিমধ্যে সারওয়ার শামীম ম্যাডামের, আমি শারওয়াতের সাথে একটা অ্যাড করতে চাচ্ছিলাম। জি সেটা প্লিজ। হচ্ছে যে পয়েন্টটা বললো যে আমার মানে অধিকারের সাথে মানে এপিঠেই কর্তব্য, এবং সেটার সাথে সবথেকে বড় কথা মানে আমরা আসলে আমাদের লাইবিলিটিটা নিয়েই তো চিন্তা করি যে আল্লাহ, মানে আমরা অনেক কিছু করে ফেলছি, কিন্তু আমাদের এই জিনিসটা বুঝতে আরো সহজ হয়। মানে আমার নিজের, আমি বললাম যে আমার খুব কষ্ট হয়েছে, আমি প্রথমে যখন ভাড়া বাসায় ছিলাম, আমি প্রথমে যখন কেমব্রিজের ডর্মে ছিলাম, আমার কিন্তু বুঝতে, আমি নিজেরটা দিয়ে যে আমার বুঝতে, আমার স্ট্রাগল আমাকে শিখিয়েছে, এবং আমার বাইরে যে অন্য কোনো জিনিসের সমস্যা হয়নি। যে জিনিসটা আমাকে সব থেকে বেশি ডিস্টার্ব করেছে সেটা হচ্ছে দ্য অ্যামাউন্ট অফ পাবলিক নুইসেন্স আই ক্রিয়েটেড। আমি যেটা করতাম, ঠিক আছে, তো আমার একটা হোস্টেলে থাকা, আমার প্রতিবেশীদের সাথে থাকা, আমি শুধু আমার অধিকারটা বুঝছি। যেই মুহূর্তে আমি আমার অধিকারের সাথে সাথে শারওয়াতের অধিকারটা বুঝতে পারবো, আপনার অধিকারটা বুঝতে পারবো, ওই মুহূর্ত থেকে আমি বুঝতে পারবো যে অধিকার একটা এক্সক্লুসিভ জিনিস না যেটা শুধু আমারই আছে, এই জিনিসটা সবার আছে একটু একটু করে।
এবং আমাকে চেষ্টা করতে হবে এমন একটু অবস্থানে থাকতে যেখানে প্রত্যেকের অধিকারকে চর্চা করার সুযোগ করে দেয় এবং মানুষের অধিকার হরণের সোর্স আমি না হয়ে দাঁড়াই। তো এই প্র্যাকটিসটা আমরা যখন করতে পারবো, আমাদের চিন্তার মধ্যে এটা যখন আমরা আনতে পারবো, তখন কিন্তু আমাদের জন্য সহজ হবে পাবলিক নিউসেন্সকে বিহেভিয়ারাল, ইন্ডিভিজুয়াল বিহেভিয়ারাল লেভেলে অ্যাভয়েড করতে পারা। জি, ধন্যবাদ আপু। আপনাদের আলোচনা থেকে আমরা অনেক কিছু শিখতে পারলাম। আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাদের প্রোগ্রামে জয়েন করার জন্য। যারা ভিউয়ার্স আছেন তাদেরকে আরেকবার বলে দিচ্ছি, আপনারা প্লিজ শেয়ার করেন। জনসচেতনতা তৈরি করার জন্য আজকের অনুষ্ঠানটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল এবং আমাদের ম্যাপ অফ জাস্টিস কর্তৃক আরেকটি সমীক্ষা আমরা তৈরি করবার চেষ্টা করছি আমাদের সমাজের ভুল ত্রুটি নিয়ে। সেজন্য আমরা একটা লিঙ্ক শেয়ার করেছি। সেই লিঙ্কে আপনারা যে কিছু প্রশ্ন উত্তর দিলেই, সামান্য কিছু প্রশ্ন উত্তর দিলে আপনাদের পার্টিসিপেশনের ভিত্তিতে আমাদের একটা সামাজিক ত্রুটি এবং তা উদ্ধার করার জন্য যা যা প্রয়োজন এরকম বিজ্ঞ প্রাজ্ঞ ব্যক্তিদের থেকে সেটা আমরা শুনে সেটা আমাদের আচরণগত পরিবর্তন হোক, যেমনটা বলছিল আমাদের কাজী তিউনি আপু এবং তার আগে আমাদের সারওয়াত ম্যাম বলছিল পারিবারিক শিক্ষা বা আমাদের এলিমেন্টারি শিক্ষা, বুনিয়াদী শিক্ষার ক্ষেত্রে কিছু পরিবর্তন এবং আপনার আমার পক্ষ থেকে প্রত্যেকের পক্ষ থেকে একটু একটু আচরণগত পরিবর্তন যা আমাদের গণ উপদ্রব সহ সমাজের অনেকগুলো অপরাধকে আমরা সরিয়ে নিয়ে যেতে পারি। এবং এর আগে আমাদের সৈয়দা রেজানা হাসান ম্যাডামের কাছ থেকে জানতে পেরেছি আমাদের যেসব আইনের দুর্বলতাগুলো আছে এবং সেগুলো কিভাবে উত্তরণ করা যাবে, কতটা ভাবে গণ উপদ্রব আমাদের সমাজে, আমাদের জীবনে, আমাদের স্বাস্থ্যে আমাদের সাথে জড়িয়ে আছে এবং আমাদের সামান্য বিহেভিয়ারাল অ্যাক্টিভিটি যে আরেকজনের কত বড় ক্ষতি করতে পারে, আমাদের যেটা আমাদের সারওয়াত শামীম ম্যাডাম একটা পরীক্ষার উদাহরণ দিয়ে বলেছে এবং কাজী তিউনি আপু আমাদেরকে বলেছেন তার আমেরিকায় গিয়ে অ্যাডপ্ট করতে কতটা কষ্ট হয়েছে, মানে তার ব্যবহারগত পরিবর্তন আনতে তার নিজের মধ্যে। অথচ তিনি অপরাধ বিজ্ঞানের একজন শিক্ষক ছিলেন এবং তার ছাত্রী ছিলেন, এখন তার গবেষক এবং অত্যন্ত শ্রদ্ধাভাজন একজন ব্যক্তি বলা যায় আমাদের সমাজে। তিনি একজন উদাহরণ তার চালচলনের ক্ষেত্রে, কিন্তু তার মতো মানুষেরও কিন্তু পরিবর্তন হতে একটু সময় লেগেছে। আর আমাদের কত ভুল আছে নিজেদের চলাফেরার ক্ষেত্রে বা কথা বলার ক্ষেত্রে বা ব্যবহারগত ত্রুটির কোনো অভাব নেই। তো এই বিষয়গুলো লক্ষ্য রেখে আপনি আমি আমাদের পক্ষ থেকে যদি নিজেরা চেঞ্জ করে নিয়ে না নেই তাহলে কিন্তু আমরা একটা শান্তিপূর্ণ সুষ্ঠু পরিবেশে থাকতে পারবো না, এতটুকু কিন্তু আমরা নিশ্চিত। শত শত বছর ধরে আমাদের যে ব্যবহারগত ত্রুটি তা কিন্তু একেবারে দৃশ্যমান আমাদের সমাজের সর্বস্তরে। তো তা দূর করবার জন্য আপনাদের সবাইকে সাহায্য আবেদন জানাচ্ছি আমাদের ম্যাপ অফ জাস্টিসের পক্ষ থেকে। আমাদের এই প্রোগ্রামে আপনাদের জন্য প্রশ্ন উন্মুক্ত ছিল, কিন্তু এত সুন্দর করে আমাদের বিশেষ অতিথিরা উত্তরগুলো দিয়েছে যে তাদের প্রশ্ন করবার মতো মনে হয় তেমন কোনো মানুষ পাওয়া যায়নি। দু একজন যারা আমাদেরকে প্রশ্ন পাঠিয়েছে তাদের উত্তরও আমরা সারওয়াত শামীম ম্যাডাম এবং পরবর্তীতে সৈয়দা রেজানা হাসান ম্যাডাম এবং সর্বশেষে কাজী তিউনি আপুর কাছ থেকে কিন্তু সেই উত্তরগুলো পেয়ে গেছি। তো কাজে আমাদের আর প্রশ্ন উত্তর পর্ব রাখবার কোনো প্রয়োজন হচ্ছে না। সবাইকে ধন্যবাদ জানিয়ে আপনাদের সাথে এই মুহূর্তে আমি বিদায় নিচ্ছি। মারুফুল আবেদ এবং আমার বিশেষ অতিথিদেরও অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে এই বিষয়গুলো সম্পর্কে পরিষ্কার ধারণা দেওয়ার জন্য। ধন্যবাদ ম্যাডাম আপনাদেরকে, ধন্যবাদ আপু আপনাকে।